চারণ কবি মুকুন্দ দাস লিখেছিলেন শ্যামা নামের ডঙ্কা বাজারে। এবছর কালী পুজো সবে পেরিয়েছে, এখন শ্যামা নামের ডঙ্কা নয়, আজ থেকে এ রাজ্যে একেবারে এসআইআরের ডঙ্কা বেজে গেল। আর ২৬-এর ভোটমুখী বাংলায় এসআইআর নিয়েই শীত পড়ার আগে তেতে উঠেছে রাজনীতি। এসআইআরকে স্বাগত জানিয়ে বিজেপি বলছে এবার ভোটার তালিকা থেকে বাদ পড়বে সমস্ত অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী। পাল্টা তৃণমূল বলছে এসআইআরে একজন বৈধ নাগরিকেরও নাম বাদ গেলে কিন্তু আন্দোলনের আগুন জ্বলবে। আজ মুখ্যমন্ত্রীর অভিযোগ, খর্দার এক ব্যক্তি এনআরসিকে দায়ী করে নাকি আত্মঘাতী হয়েছেন। অন্যদিকে বামেরা বলছে নির্ভুল ভোটার তালিকা চাই। এ রাজ্যে শেষ এসআইআর হয়েছিল ২০০২ সালে। সেই সময় নথি কি বলছে, তখনকার আনন্দবাজার পত্রিকা, দ্য টেলিগ্রাফ বা অন্যান্য সংবাদপত্রে কি ছাপা হয়েছিল, এই অনুষ্ঠানে একেবারে ধরে ধরে আপনাদের দেখাবো। এ রাজ্যের প্রাক্তন মুখ্য নির্বাচনী অফিসার জহর সরকার একেবারে শেষে বলবেন তার অভিজ্ঞতার কথা। আর এই সমস্ত কিছু নিয়ে আমাদের আজকের বিষয়। অস্ত্র হলো এসআইআর, শাসক বিরোধী দিচ্ছে ধার, জাল ভোটার না ভোট চুরি, অন্ত নেই সে তরজার। আজ আমার প্রথম বক্তা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি ও প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। দর্শক এবং শ্রোতা সাধারণকে এবং মঞ্চস্থ যারা আছেন তাদের সকলকে নমস্কার। আজকে সন্ধেবেলা আমি যখন আমন্ত্রণ পেয়েছিলাম তখন আমি ঠিক করেছিলাম বা ভেবেছিলাম যে এই এসআইআর ব্যাপারটা কি সেটা সম্বন্ধে একটু সাধারণ মানুষকে অবহিত করবার চেষ্টা করব। তার আগে আমি নিজে একটু পড়াশুনো করেছি, কারণ আমি কিছুই জানতাম না এই বিষয়ে, খুব বেশি কিছু জানতাম না। কিন্তু এমন একটা শোকাবহ ঘটনা ঘটেছে আজকে দুপুরবেলা যে সেই ঘটনাটা নিয়ে আমি বলতে বাধ্য হচ্ছি এসআইআরের বিষয়টায় গিয়ে। সেটা হলো যে পানিহাটির প্রদীপ কর বলে এক ভদ্রলোক, শোনা যাচ্ছে তিনি নাকি আত্মহত্যা করেছেন এবং তার হাতে একটা চিরকুট ছিল। সেই চিরকুটে তিনি লিখে গেছেন যে তিনি সিএ না এনআরসি না এসআইআর এরকম একটা কিছু ব্যাপারের জন্য আত্মহত্যা করেছেন। এবং সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী একটি জ্বালাময়ী ভাষণ দিয়ে দিয়েছেন যে এই ব্যাপারে কি বলবো আমি, কেন্দ্রীয় সরকারকে জবাব দিতে হবে, নির্বাচন কমিশনকে জবাব দিতে হবে, ইত্যাদি প্রভৃতি সব আছে। আমি প্রথমেই প্রদীপ করের পরিবারবর্গকে আমার অন্তরের সমবেদনা জানিয়ে গোটা কতক কথা রাখতে চাই। আত্মহত্যার কিছু ঘটনা আমি দেখেছি, খুব কাছ থেকে দেখেছি। আমার মনে হয় না ভারতে এমন কোনো শ্মশান বা এমন কোনো গোরস্থান আছে যেখানে কোনো মৃতদেহকে আত্মহত্যা করেছে বললে সেই মৃতদেহকে নেবে যতক্ষণ না তার পোস্টমর্টেম বা অটপসি হচ্ছে। আজকে পোস্টমর্টেম বা অটপসি হবার কোনো সুযোগই হয়নি। কোথা থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জানলেন যে ও আত্মহত্যা করেছে? কোথা থেকে জানলেন? ওই কাগজটা যে জেনুইন, ওই কাগজটা যে মিথ্যা নয়, কাগজটা যে বাইরের একজনকে এসে লিখে দেয়নি, সেটা তো ফরেন্সিক পরীক্ষা করে জানা যায়। সেটাই বা মুখ্যমন্ত্রী কোথা থেকে জানলেন? তার আগেই উনি এরকম জ্বালাময়ী ঘোষণা করে দিলেন। আমি খুব ব্যথিত হয়েছি যে একজন মানুষের মৃত্যু হয়েছে, তার মৃত্যু নিয়ে এইরকম একটা বিকৃত রাজনীতি করা আমার অন্তত ধারণার সঙ্গে মেলে না। এই ঘটনাটা আমাকে আরও কিছু মনে করিয়ে দেয়। যেমন দেবেন্দ্রনাথ রায় বলে এক ভদ্রলোক, তিনি উত্তর দিনাজপুরের হেমতাবাদের এমএলএ ছিলেন, বিজেপি এমএলএ ছিলেন। তাকে তার দোকানের সামনে ওরকম দড়িতে ঝুলতে দেখতে পাওয়া যায়। পুলিশও মাননীয়ার, ডাক্তারও মাননীয়ার, তার যে চিকিৎসার তার অটপসি করে তাকে যথারীতি জ্বালিয়ে দেওয়া হয় এবং ঘোষণা করে দেওয়া হয় যে তিনি আত্মহত্যা করেছেন। এখানে আত্মহত্যাটা কি করে সাব্যস্ত হলো আমার মনে হয় একটু কাঁচা কাজ হয়ে গেছে। আমার মনে হয় টাইমিংটা ঠিক হয়নি। দুদিন আগে যদি এই হত্যাটা হতো তাহলে এই হত্যাটার পরে ওই পুলিশও এদের, ডাক্তারও এদের, এটা নিয়ে গুছিয়ে ব্যাপারটাকে দেয়া যেত। কিন্তু এই হুড়মুড় করে করাটা একটু কাঁচা কাজ হয়ে গেছে। এবার আমি বিষয়টায় আসি। আজকে যে বিষয়টা এই এসআইআর নিয়ে কথা হচ্ছে,
সেটাতে আমার মতে সবচেয়ে আগে বলা উচিত ছিল জওহরের, কারণ এটা নির্বাচন কমিশনের ব্যাপার, কোনো রাজনৈতিক দলের ব্যাপার নয়। আমি এখন একটা রাজনৈতিক দলের সমর্থক মাত্র, তার চেয়ে বেশি কিছু নই। কিন্তু তার মধ্যে আমি যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে এই এসআইআর এর বিরুদ্ধে, বুঝতে পারি বা বুঝতে পারি না, সেটা হচ্ছে এই এসআইআর এর বিরুদ্ধে এইরকম উত্তেজনা কেন, এই পশ্চিমবঙ্গে কেন, অন্য কোনো রাজ্যে তো হয়নি। এসআইআর তো ভারতে আরও রাজ্যে হচ্ছে, এর মধ্যে বিহার বলে একটা আমাদের পার্শ্ববর্তী রাজ্যে হয়ে গেছে, সেখানে এরকম কেন? অথচ এই পশ্চিমবঙ্গে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হাত পা ছুঁড়ে মুখ দাঁত খিচিয়ে বলেছেন কিছুতেই এসআইআর হতে দেব না। হচ্ছে তো, উনি তো আটকাতে পারেননি। সেখানে যে সূর্যের আলোকে যেমনি চাঁদ আলোকিত, সেমনি পিসির আলোকে ভাইপো আলোকিত। তিনি বলেছেন ইয়েস স্যার, নো স্যার। ইয়েস স্যার তো হচ্ছে, স্যার তো হচ্ছে, স্যার তো আটকাতে পারেননি। যেটা বোঝা উচিত ছিল এত আস্ফালন করার আগে, যে একটা সম্পূর্ণ আইনসম্মত প্রক্রিয়া, একটা কেন্দ্রীয় সংস্থা যেটা রাজনীতি নিরপেক্ষ, তারা যখন এইটাকে সাব্যস্ত করে যে এই জিনিসটা হবে, তখন তাকে আটকাবার ক্ষমতা একটা রাজ্যে আবদ্ধ একটা পুঁচকে দলের নেই। কিন্তু তাদের তো নিজেদের ভোট ব্যাংককে ভরসা দিতে হবে। অতএব তারা ভরসা দিলেন, 21শে জুলাই থেকে, জুলাইয়ের মঞ্চ থেকে চিৎকার করলেন, করে তারপরে বললেন যে না এখন তো পারলাম না, কি হবে। এখন অন্য নানা রকম প্রক্রিয়া হচ্ছে। কি প্রক্রিয়া হচ্ছে সেটা এমনি আপনারা খবরের কাগজে বা টিভির খবর মারফত আপনারা জানতে পারবেন, খুব সবিস্তারে বলবার দরকার নেই। কিন্তু একটা দুটো বলছি আমি, আমলাদের বদলি হয়েছে। হঠাৎ তো আমলাদের বদলি করার কি দরকার হলো? প্রচুর আমলার বদলি হয়েছে। এই আমলার বদলি একটা আশ্চর্য জিনিস। দ্বিতীয় হচ্ছে যে এই এসআইআর, অন্তত আমি যে দলটা সমর্থন করি সেই দলটার মতে এই এসআইআর এর অন্যতম উদ্দেশ্য, একমাত্র উদ্দেশ্য নয় কিন্তু অন্যতম উদ্দেশ্য, বাংলাদেশ থেকে যে মুসলমান অনুপ্রবেশকারীরা ঢুকেছে, চোরা পথে ঢুকেছে এবং তারা ভোটার তালিকায় নিজের জায়গা করে নিয়েছে, সেই জায়গা করে নেবার ব্যাপারে যারা তাদের সমর্থন দিয়েছে, এই পুরো ব্যাপারটাকে জনসমক্ষে আনা, এবং এদের নাম একেবারে নির্দ্বিধাভাবে কেটে দেওয়া। এছাড়া আছে ডুপ্লিকেট ভোটার, মৃত ভোটার, ভুতুড়ে ভোটার, হরেক রকম আছে। কিন্তু এই ব্যাপারটাতে আমার মনে পড়ে গেল, বুড়ো মানুষের একটু বেশি মনে পড়ে যায় অতীতটা, আমার মনে পড়ে গেল 4 অগস্ট 2005 সাল। 4 অগস্ট 2005 সালে লোকসভায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন তিনি এনডিএর সমর্থনে সেখানে ছিলেন, অর্থাৎ বিজেপির সমর্থনে ছিলেন, সেখানে মুখ্যমন্ত্রী কিছু বলতে চেয়েছিলেন এই অনুপ্রবেশকারীদের সম্বন্ধে। বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী যে ভারতের বা বিশেষ করে পশ্চিমবাংলার জনতার বা যে ভারসাম্য নষ্ট, ধর্মীয় ভারসাম্য যে নষ্ট করেছে সে ব্যাপারে ডেপুটি স্পিকার তখন চেয়ারে ছিলেন, উনি বলতে দেননি। তাই শুনে মুখ্যমন্ত্রী রেগে, তখন তো মুখ্যমন্ত্রী ছিলেন না, উনি রেগে এত কিছু কাগজ নিয়ে ওইখান থেকে ছুঁড়ে মারলেন। বারবার সেটা টিভিতে দেখানো হয়েছে। আজকের দিনে এ সমস্ত গোপন করার কোনো সুযোগ নেই। তখন ছুঁড়ে মারলেন, তখন তিনি বাংলাদেশি অনুপ্রবেশদের বিরুদ্ধে ছিলেন, এখন তিনি বাংলাদেশি অনুপ্রবেশের সপক্ষে আছেন। ব্যাপারটা কি একটু ব্যাখ্যা করে বলবেন? ব্যাপারটা কি? 2005 সালে বাংলাদেশি অনুপ্রবেশ ব্যাপারটা পছন্দসই ছিল, আর এই 2025 সালে এটা পছন্দসই নয়। এই ব্যাপারটা কি? নীতি বলে কিছু আছে কি? আমরা জানি নেই, সেটা আলাদা কথা। কিন্তু উনি কি বলবেন? উনি একটা জবাব কিছু দিতে পারেন না। এই যে এসআইআর ব্যাপারটা হচ্ছে, এটা সম্বন্ধে আমি জওহরের মতামত শুনবার জন্য উদ্গ্রীব হয়ে আছি। কারণ এখানে একমাত্র জওহরই সেই লোক যে সংস্থা এসআইআর করছে সেই সংস্থার শীর্ষে কাজ করেছে এবং সেই ব্যাপারে সে
মতামত দিতে পারে। তাছাড়া আমরা যারা আছি বিভিন্ন রাজনৈতিক দলের লোক, তার মধ্যে আমি তিলোত্তমাকে বাদ দেবো, কিন্তু বাকি যারা আছি আমরা স্বাভাবিকভাবেই নিজের দলের দিকে টেনে কথা বলবো। কিন্তু জওহরের কাছ থেকে আমি শোনবার জন্য খুব উদ্গ্রীব হয়ে আছি। এই যে এসআইআর প্রক্রিয়াটা, এই এসআইআর প্রক্রিয়াটা কেন আপত্তি? এই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে তো ভোটার তালিকাটাকে শুদ্ধ করা হবে। আমি আগেই বলেছি, ভোটার তালিকায় যেরকম আছে বাংলাদেশি মুসলমান ভোটার, রোহিঙ্গা ভোটার, ভুতুড়ে ভোটার, ডুপ্লিকেট ভোটার, এদেরকে বাদ দেওয়া হবে। এদেরকে বাদ দিতে আপত্তির কারণটা কি কেউ বুঝিয়ে বলবেন? অপরপক্ষে তো অনেকে আছেন যারা ওই মাননীয়ার 21শে জুলাইয়ের সেই সদম্ভ বক্তৃতা শুনেছেন, হাত পা এরকম করে ছুঁড়ে কথা বলেছিলেন যে হতে দেব না। 1 কোটি নিয়ে, তাই সেই চাঁদের আলো, সূর্যের আলোয় আলোকিত চাঁদ বলেছিল, 1 কোটি নিয়ে লোক নিয়ে না 1 লক্ষ লোক নিয়ে আমার মনে নেই, তারা নাকি নির্বাচন কমিশন ঘেরাও করে ফেলবেন। ঘেরাও করে কি করবেন? পারেননি তো ঘেরাও করতে। তাহলে কেন এর বিরুদ্ধে আছেন? ওরা কি চান যে বাংলাদেশে অনুপ্রবেশকারীরা এখানে ঢুকুক, বাংলাদেশে অনুপ্রবেশকারীদের, মুসলমান অনুপ্রবেশকারীদের এখানে থাকুক? হিন্দুর কোনো প্রশ্ন ওঠে না, কারণ এখন খুব পরিষ্কার একটা ঘোষণা হয়ে গেছে, আইনও প্রণয়ন হয়ে গেছে যে 2024 সালের পরে, 2024 সালের 31শে ডিসেম্বরের পরে যারা ভারতে ঢুকেছে বাংলাদেশ থেকে, আফগানিস্তান থেকে, অন্য পাকিস্তান থেকে ইত্যাদি, তাদের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ এবং পার্সিরা, এরা ইল্লিগাল ইমিগ্রেন্ট হবে না। মানে এরা আইন বহির্ভূত কোনো এখানে ঢুকেছে এমন কথা বলা যাবে না, শুধু সেটা মুসলমানদের সম্বন্ধে বলা যাবে। এতেই কি রাগ? এর জন্য কি আপত্তি? এরাই কি ভোট ব্যাংক? এই প্রশ্নগুলো আমি আজকে মাননীয়ার সামনে রাখছি। এই প্রশ্নগুলোর জবাব আপনাকে দিতে হবে, আমাকে দিতে হবে না, জনসাধারণকে দিতে হবে। এবং এটা যদি না হয় তাহলে আগামী দিনে আপনার কিছু অতিরিক্ত জবাবদিহির প্রয়োজন আছে। এটা কি ওয়ার্নিং বেল হলো না পাকা বেল? আচ্ছা, তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। এই যে কথাটা একটুখানি আগে বললাম যে বাংলাদেশি অনুপ্রবেশকারীর মধ্যে যে মুসলমানরা এই রাজ্যে ঢুকলে পরে তারা কোনো ইল্লিগাল ইমিগ্রেন্ট স্ট্যাটাস থেকে বঞ্চিত হবে না, তারা ইল্লিগাল ইমিগ্রেন্ট থাকবে। কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ইত্যাদিরা তারা ইল্লিগাল ইমিগ্রেন্ট থাকবে না। এ কথাটা তো আজকে সাধারণ মানুষ জানেন। এই যে ভদ্রলোক আজকে সুইসাইড করেছেন, প্রদীপ কর বলা হচ্ছে সুইসাইড করেছেন, ভগবান জানে কি হয়েছে। এই প্রদীপ করের যে ঘটনাটা ঘটেছে, উনি তো জানতেন, ওর তো 57 বছর না কত বয়স, 57 বছর বয়সে উনি নিশ্চয়ই জানতেন যে এরকম হচ্ছে। তাহলে প্রদীপ কর নামটা থেকে বোঝা যায় যে উনি ধর্মে হিন্দু। তাহলে উনি কিসের জন্য সুইসাইড করতে গেলেন, আর কিসের জন্য এই চিরকুটটা হাতে নিয়ে মারা গেলেন? এর কোনো জবাব আমার কাছে নেই। এই জবাবগুলো আমি আশা করছি আগামী দিনে সরকারের কাছ থেকে পাবো বা পাবো না। যদি পাই তাহলে একরকম সিদ্ধান্ত হবে, যদি না পাই তাহলে একরকম সিদ্ধান্ত হবে। এটুকু বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। নমস্কার। ধন্যবাদ তথাগতদা। আমি তথাগতদাকে প্রথমে আশ্বস্ত করছি যে আজকে এই রাজ্যের প্রাক্তন মুখ্য নির্বাচনী অফিসার জওহর সরকার এই অনুষ্ঠানেরই কিনোট স্পিকার। সবার শেষে তিনি তাঁর বিশ্লেষণ এবং অসাধারণ কিছু হিসেব আমাদের সামনে রাখবেন বলে আশা করছি। তথাগতদা বললেন বুড়ো মানুষের বেশি মনে পড়ে, তিনি চিরযুবক। আমি তাকে শুধু মনে করিয়ে দেব যে এই বিষয়ে বললেন না প্রতিবাদ কোথাও হয়নি, বিহারে সমস্ত বিরোধী দল মিলে প্রতিবাদ হয়েছে। এবং শুধু তাই নয়, শুধু বিহারে এসআইআর নিয়ে অন্তত সুপ্রিম কোর্টে ডজন খানেক শুনানি হয়েছে। বিকৃত রাজনীতির উত্তর নিঃসন্দেহে সরকার পক্ষে যারা আছে তারা দেবেন, কিন্তু ভুল বুঝে আত্মহত্যা বা পুরোটা না বুঝে আত্মহত্যার দায় কার, এ বড় বৃহত্তর প্রশ্ন। এই প্রশ্নেও আসা যাবে পরে। কিন্তু দেখুন, সকাল বিকেল এখন বিজেপি নেতারা সবাই বলতে শুরু করে দিয়েছেন যে এসআইআর হলেই নাকি এ রাজ্যে 1 কোটি মানুষের নাম বাদ যাবে। কেউ আবার আরেক ধাপ এগিয়ে গেছেন,
কেউ বলছেন যে 1,20,00,000 মানুষের নাম বাদ যাবে, সে যেতেই পারে, কিন্তু কথা হলো এই সংখ্যাটা বিজেপি নেতারা জানলেন কি করে? আবার গত বিধানসভা বা লোকসভা ভোটে বিজেপি যে কটা আসনে জিতেছিল সেখানেও এইসব জাল ভোটারদের অবদান নেই তো? এই প্রশ্ন তো উঠবেই। কিন্তু উইথ আ ভেরি সিরিয়াস নোট, এসআইআর এর মতো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া শুরুর আগে থেকেই অকারণে মানুষকে ভয় দেখানো কেন? আর বিশেষ করে যখন ইতিমধ্যেই কেন্দ্রের নানা পদক্ষেপ নিয়ে বিরোধীরা একেবারে দেড়ে কষে ভয় দেখানো শুরু করে দিয়েছে। এর আগে প্রশাসনেরও দু একটা পদক্ষেপকে তো অমানবিক বললেও কম বলা হয়। যেমন ধরুন, আমি দেখছিলাম আসামের নলবাড়ি জেলার রহিম আলীর ঘটনা। সরকারি কলমের একটা খোঁচায় তিনি রাতারাতি ভারতীয় থেকে হয়ে গেলেন বিদেশি। গুয়াহাটি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট বছরের পর বছর ধরে চলল সেই আইনি যুদ্ধ। শেষ পর্যন্ত গত বছরের জুলাই মাসে 12 বছর পর, মানে 1 যুগ পর, একটি ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় যে রহিম আলীর কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারী নন। রহিম আলী আমার আপনার মতোই একজন খাঁটি ভারতীয় নাগরিক। কিন্তু এই সুখবরটা রহিম আলী নিজে জানতে পারলেন না, তার কারণ সুপ্রিম কোর্টের এই রায়ের 2.5 বছর আগে রহিম আলী মারা গেছেন। বেঁচে থাকলে ওই সবার ওপরে সিনেমার ছবি বিশ্বাসের মতো হয়তো রহিম আলীও বলতেন যে দাও, ফিরিয়ে দাও আমার সেই 12টা বছর। যাই হোক, আমার পরের বক্তা তৃণমূল নেতা সমীর চক্রবর্তী। ধন্যবাদ সুমনবাবু, ধন্যবাদ এবিপি আনন্দ। মঞ্চে উপস্থিত রাজনৈতিক দলের বিশিষ্ট নেতৃবৃন্দ, অরাজনৈতিক ব্যক্তিত্ব দুজন রয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত শ্রদ্ধেয় ভদ্রমণ্ডলী এবং এবিপি আনন্দের মধ্যে দিয়ে আজকে এই সান্ধ্যকালীন অনুষ্ঠান যে লক্ষ লক্ষ মানুষ দেখছেন, সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। আমি ঠিক বুঝতে পারছি না আগে তথাগতবাবুর প্রশ্নের উত্তরগুলো দেবো না আগে প্রসঙ্গে আসব। আগে তথাগতবাবুর উত্তরটা আমি দিয়ে দিই। যে প্রদীপ কর ভদ্রলোক আজকে মারা গেছেন, আত্মহত্যা করেছেন পানিহাটিতে, 57 বছর বয়স, অবিবাহিত। তিনি একটি সুইসাইড নোট লিখেছেন, সেটা পুলিশের দ্বারা উদ্ধার হয়েছে। তো তথাগতবাবু কি বলছেন যে মুখ্যমন্ত্রী সেটা নিয়ে নাটক করছেন? তা তথাগতবাবু, আমি আপনাকে জিজ্ঞেস করছি, মহারাষ্ট্রে আপনার ডবল ইঞ্জিনের সরকার, সেখানে যখন নার্স, মানে আমায় মার্জনা করবেন, ডাক্তার, মহিলা ডাক্তার, জুনিয়র ডাক্তার হাতে সুইসাইড নোট লিখে 7 দিন হয়নি, তথাগতবাবু উত্তর আছে? উত্তরটা দেবেন? তারপর তো মুখ লুকিয়ে পালিয়ে যাবেন, কামিনী কাঞ্চন অভিযোগ নিয়ে আসবেন। কার বিরুদ্ধে বলেছিলেন? আজকে সেই পার্টির হয়ে আপনি ডিফেন্ড করছেন। আপনি ভুলে যাচ্ছেন আপনি একজন প্রাক্তন রাজ্যপাল, আপনি রাজনীতির ঊর্ধ্বে চলে গেছেন। একজন রাজ্যপাল বা একজন রাষ্ট্রপতি কোনো দিন রাজনৈতিক ময়দানে এভাবে আসাটা উচিত নয়, এটা খেয়াল থাকে যেন, এটা উচিত নয়। এই শিষ্টাচারটা অবলম্বন করুন, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, আপনি অনেক কিছু বললেন, মুখ্যমন্ত্রী এই বলেছেন, মুখ্যমন্ত্রী ওই বলেছেন। মুখ্যমন্ত্রী তো ঠিক কথাই বলছেন। তার কারণ নির্বাচন এলে আমরা 2016 সালের বিধানসভা নির্বাচন দেখেছি, 2019 সালের লোকসভা নির্বাচন দেখেছি এই বাংলায়, 2021 সালের বিধানসভার নির্বাচন দেখেছি, আবার 2024-এর লোকসভার নির্বাচনও দেখেছি। কি কি আসে? ধর্ম আসে, রাম মন্দির আসতো, হিন্দু মুসলমান আসে, আর কি আসে? সিবিআই আসে, ইডি আসে। তো এগুলো বোধহয় পুরনো অস্ত্র হয়ে গেছে, এই অস্ত্রগুলো আর খুব ধার নেই অবশিষ্ট। তার কারণ 2024 সালে 22শে জানুয়ারি, আমি যদি দিনটা ঠিক বলি, রাম মন্দির উদ্বোধন হয়েছিল। তার 3 মাসের মধ্যে লোকসভার নির্বাচনে ওই অযোধ্যাতেই বিজেপি মারাত্মকভাবে পরাজিত এবং উত্তরপ্রদেশে 30-এর গণ্ডি পেরোতে পারিনি। তারপর সেই জন্য কি আর ধর্ম মানুষ খাচ্ছে না? ধর্মটাকে বাদ দাও। ইডি সিবিআই চলছে না, ধার ফুরিয়ে গেছে, মানুষ হাসছে। যে ইডি সিবিআই দেখলেই মানুষ জিজ্ঞাসা করছে ভোট আসছে নাকি? পশ্চিমবাংলায় ইডি সিবিআই কেন ঘুরছে? তার জন্য কি নতুন অস্ত্র এসআইআর, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন? আজকে সুমনবাবুদের বিষয় যেটা, আজকে এটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 2-3 দিন ধরে এবং বারে বারে বলছেন, 21শে জুলাইয়ের কথা বললেন তো, আমি তথাগতবাবুকে মনে করিয়ে দিচ্ছি,
মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন বলেননি এসআইআর করতে দেবো না। কি বলেছেন? ন্যায্য ভারতীয় যারা যারা ন্যায্য ভোটার, একজনের নামও যেন বাদ না যায়। আজকে বিকেলবেলা 4টের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ও একই কথা বলছেন, একজন ন্যায্য ভোটারের নাম আমরা বাদ দিতে দেবো না। কেন বলা হচ্ছে এই কথাটা? তার কারণ হচ্ছে, আমি সবকটা উত্তর দেবো তথাগত বাবুর প্রশ্নের, কারণ উনি ওই অনুপ্রবেশকারী বাংলাদেশি খুঁজে পেয়েছেন তো, বললেন তো। স্বপ্নের ফেরিওয়ালা নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী, 15ই আগস্ট দিল্লির লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে এসে কি বলেছিলেন? ভারতবর্ষের ডেমোগ্রাফি নাকি পাল্টে যাচ্ছে, ভারতবর্ষে নাকি ঘুষপেটিয়া। আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন, একই সঙ্গে জ্ঞানেশ কুমার যিনি ভারতবর্ষের নির্বাচন কমিশনার, তার কাছে আমার প্রশ্ন যে সব জায়গায় তো স্বপ্নের ফেরিওয়ালা দেশের প্রধানমন্ত্রী ঘুষপেটিয়া অর্থাৎ অনুপ্রবেশ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। বিহারে তো ভোটার লিস্ট বেরোলো এসআইআর হওয়ার পরে, 65 লক্ষ, আমি আবার বলছি সংখ্যাটা 65 লাখ, 65 লক্ষ মানুষের নাম বাদ। তার হিসেবও দিয়েছে নির্বাচন কমিশন। 22.5 লক্ষ ভোটার যারা মারা গেছেন নাম বাদ, ঠিক করেছেন। 35 লক্ষ নাম বাদ, 35 লাখ, কারা? যাদেরকে পাওয়াই যাচ্ছে না তাদের নাম বাদ। 7 লক্ষ ওপরে মানুষের নাম বাদ যাদের ডবল এন্ট্রি, 2 জায়গায় নাম রয়েছে। ঘুষপেটিয়া কজন? নির্বাচন কমিশন নীরব। তাহলে কে মিথ্যা কথা বলছেন? নরেন্দ্র মোদী, অমিত শাহ, না নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার? উত্তরটা দেবেন কি? কে? তার মানে বিহারে 65 লক্ষ নাম বাদ গেছে, একজনও ঘুষপেটিয়া নেই। তাহলে স্বপ্নের ফেরিওয়ালা নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ, তারা কেন ঘুষপেটিয়ার গল্প বলছেন তথাগত রায় সমেত? তাহলে কে ঠিক বলছেন? জ্ঞানেশ কুমার, এর নির্বাচন কমিশন, না নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে তথাগত রায়? কে ঠিক কথা বলছেন? বিহারেও তো বলেছিলেন ঘুষপেটিয়া, বলেননি? তাহলে নির্বাচন কমিশন নীরব কেন? জানতে চাইব না, প্রশ্ন করব না। প্রশ্নটা, আপত্তিটা তো এইখানেই, মানুষের ভোটে জিততে পারবেন না, তাই কখনো সিবিআই ইডি লাগিয়ে দিয়েছ অতীতে, কখনো ধর্মের নামে সমাজকে বিভাজন করে ভোট নেওয়ার চেষ্টা করেছ, কোনোটাই কাজে আসছে না। তাই উপায় একদম ভোটার তালিকা থেকে ন্যায্য ভোটারের নাম্বার দিয়ে ভোটার তালিকায় কারচুপি করে নির্বাচন যেত, তাই তো? ওই জন্যই তো আমি সুমনবাবুদের প্রোগ্রামে বারে বারে বলে গেছি, ওটা হচ্ছে অমিত শাহের চাকর, যে নির্বাচন কমিশনার। একজন চাকরকে করেছেন, তার ভৃত্য মনিবের নির্দেশ মতো নাম্বার দিচ্ছেন। নইলে আপনি আমাকে বলুন, তথাগতবাবুকেই আমি জিজ্ঞাসা করছি, বিহারে ভোটার লিস্ট এসআইআর শুরু হওয়ার আগে নির্বাচন কমিশনার কি করে জানলেন? তিনি বলে দিয়েছিলেন সাংবাদিক সম্মেলন করে, 7 থেকে 8% ভোটার বাদ যাবে, 7 to 8%। যখন বাদ গেল 65 লক্ষ, দেখা গেল সংখ্যাটা একেবারে সঠিক। উনি কি টিয়া পাখি নিয়ে রাস্তায় বসে হাত দেখেন নাকি? জানলেন কি করে? ঠিক যে কথাটা এখানে বিরোধী দলনেতা থেকে শুরু করে আপনার ওই বনগার যিনি এমপি আছেন এবং মন্ত্রী বলে বেড়াচ্ছেন না, যে কথাটা সুবনবাবু মেনশন করলেন, কেউ বলছেন 1 কোটি ভোটার বাদ, কেউ বলছে 1,25 লক্ষ ভোটার বাদ। আরে এসআইআরটা তো শুরুই হয়নি, জানলেন কি করে? 4 কোটি লোক বাদ হবে, না 50 লক্ষ বাদ হবে, না 5 লক্ষ বাদ হবে, জানছেন কি করে? আগেই নির্দিষ্ট করে দিচ্ছেন। তার মানে ভোটার তালিকাটা কি বিজেপির পার্টি অফিসে বসে তৈরি হচ্ছে? জানতে চাইছি, প্রশ্নটা তো এইখান থেকেই উঠছে। আপনি বললেন তথাগতবাবু যে পাশের রাজ্যে তো হলো এসআইআর, কিচ্ছু হয়নি, সর্বৈব মিথ্যা বলছেন। আর নয়, মার্জনা করবেন আমায়, আপনি প্রাক্তন রাজ্যপাল ছিলেন, আপনাকে মুখের ওপর মিথ্যাবাদী কথা বলাটা আমার অন্যায় হচ্ছে, আমি ক্ষমা চাইছি। আপনার স্মৃতিভ্রম ঘটছে বয়সের কারণে। ওখানে কতগুলো মামলা হয়েছে সুপ্রিম কোর্টে, কতগুলো মামলা হয়েছে। 25শে জুন ওখানে এসআইআর শুরু হয়েছে, আজ পর্যন্ত সুপ্রিম কোর্টে কতগুলো মামলা হয়েছে। সুপ্রিম কোর্ট আপনার নির্বাচন কমিশনারের কানটি মুলে দিয়েছেন, দিয়ে বললেন কারণ
নির্বাচন কমিশনার প্রথমে বলেছিলেন 11টা এভিডেন্স। এই 11টা এভিডেন্সের মধ্যে যে কোনো একটা প্রমাণ দেখাতে হবে। জজ সাহেবরা কি বলেছিলেন জানেন? ডিভিশন বেঞ্চ, একজনের নাম জাস্টিস সূর্যকান্ত, আরেকজনের নাম জাস্টিস জয়মাল্য বাগচি। তারা চেয়ারে বসে তারা কমেন্ট করলেন যে আমার কাছে যদি এতগুলো ডকুমেন্ট চাওয়া হয় আমি দিতে পারবো না। আপনার অমিত শাহ, নরেন্দ্র মোদী পারবে তার বাবার জন্মের সার্টিফিকেট আর মায়ের জন্মের সার্টিফিকেট নিয়ে আসতে? অমিত শাহ পারবে? আমি জিজ্ঞেস করছি। সুপ্রিম কোর্ট কানটা মুলে দিয়ে বলল আধার কার্ড ভারতবর্ষের 95% মানুষের হাতে আছে, তাকে বাধ্যতামূলক গ্রহণ করতে হবে। তথাগতবাবু মনে করিয়ে দিলাম কথাটা। ওই যে বলছেন না পাশের রাজ্যে হয়নি, আপনি উত্তর দিন না। আপনি তো আমাদের এক পাশের প্রতিবেশী রাজ্যে ত্রিপুরাতে আপনি গভর্নর ছিলেন, রাজ্যপাল ছিলেন ত্রিপুরাতে, মিজোরামও ছিলেন কিছুদিনের জন্যে। আচ্ছা তথাগতবাবু, আগামী এপ্রিল মে মাসে পশ্চিমবঙ্গ সমেত কটা রাজ্যে নির্বাচন হচ্ছে? পশ্চিমবাংলা 1, আসাম 2, তামিলনাড়ু 3, পন্ডিচেরি 4, কেরালা 5। কোথায় কোথায় এসআইআর হচ্ছে গতকাল জ্ঞানেশ কুমার বলেছেন। শুধু আসাম বাদ পশ্চিমবাংলায় এসআইআর হবে, এটা আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন তার প্রেস কনফারেন্সে। শুধু পশ্চিমবাংলায় হচ্ছে এসআইআর, তামিলনাড়ুতে হবে, কেরালায় হবে আর পন্ডিচেরিতে হবে। কারণ আসামে ডবল ইঞ্জিন সরকার, বিজেপির সরকার, তাই তো হবে না আসামে। কি উত্তর আছে আপনার? আমি জিজ্ঞেস করছি। আপনি যে রাজ্যের রাজ্যপাল ছিলেন, দুটো রাজ্যের, ত্রিপুরা এবং মিজোরাম, কেন হচ্ছে না জানতে চাইছি। দাঁড়ান না, আপনি আবার ওপেন ফোরামে আপনার উত্তর দেবেন। ত্রিপুরাতে ছিলেন তো, তা সেখানে কেন হয়নি? সেখানে কেন হচ্ছে না জানতে চাইছি তো। কেন? বিজেপির সরকার বলে? দাঁড়ান না, উত্তরটা দিন না। তার কারণ ব্রহ্মদেশে যে রোহিঙ্গা বলছেন, বলে গেলেন। তা আমি তো প্রথম বলেছি বিহারে এসআইআরে কতজন বাংলাদেশি এবং রোহিঙ্গা পাওয়া গেছে। মানুষ কিন্তু অন্য প্রশ্ন করছে যে নরেন্দ্র মোদী, অমিত শাহ ঘুষপেটিয়া ভারতবর্ষে ঢোকাচ্ছেন, নইলে শেখ হাসিনা ভারতবর্ষে কেন? জবাবটা দিন, হিম্মত থাকলে উত্তরটা দিন। তাকে পলিটিক্যাল অ্যাসাইলাম দিয়েছেন, আমার প্রশ্ন আপনার কাছে। তাহলে তাকে আমরা কি হিসেবে গ্রহণ করবো? আমি বলছি না, তৃণমূল কংগ্রেস বলছে না, মানুষ প্রশ্ন করছে। তাহলে এর উত্তর কে দেবে? তাহলে আপনারা নিজেরাই চোর আর অন্যের ঘরে চুরি খুঁজতে বেরিয়েছেন। আমরা কি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন? একজনও প্রকৃত নাগরিক যারা ভারতীয় পশ্চিমবাংলায় আছে, একজন ভোটারের নামও যেন বাদ না যায়, এটা তো বলছেন। এমন একটা আতঙ্ক আপনারা তৈরি করে দিয়েছেন এই জ্ঞানেশ কুমারের মাধ্যমে, যে তার জন্যই তো আজকে প্রদীপ কর নামক দুর্ভাগ্যজনক ঘটনাটা ঘটে গেল পানিহাটির বুকে। আপনি নাকি কিছুই বুঝতে পারছেন না, আগেই নাকি মমতা ব্যানার্জি সব ডিক্লেয়ার করে দিচ্ছেন। আচ্ছা, আপনি ভুলে গেছেন নোটবন্দির জন্য কতগুলো মানুষ ব্যাংকের লাইনে দাঁড়িয়ে তাদের মৃত্যু হয়েছিল? নাকি সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার ছিল সারা ভারতবর্ষে? 200-র ওপরে মানুষ সারা ভারতবর্ষের পত্রপত্রিকা লিখেছিল আপনার নরেন্দ্র মোদীর জন্য নোটবন্দি। ভারতবর্ষের অর্থনৈতিক কি উন্নতি হয়েছে সে আপনিও জানেন, আমিও জানি। কালো টাকা কোথা দিয়ে কোথায় গেছে সে আমরাও জানি। আমরা পরিষ্কারভাবে একটা জিনিস জিজ্ঞেস করছি, বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ জনগণের আদেশ চায় নির্বাচনের মধ্যে দিয়ে, যেটাকে জনাদেশ বলা হয়, জনগণের আদেশ। তাহলে ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষ আজকে প্রশ্ন করছে জনাদেশ চাই না জ্ঞানেশ কুমারের জ্ঞানাদেশ চাই? জ্ঞানাদেশ চাই না। জ্ঞানাদেশ যদি আরোপ করতে হয়, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস বুক দিয়ে বাংলার প্রকৃত ভারতীয় নাগরিকদের তারা রক্ষা করবে। এবং বিজেপি, তারা হচ্ছে দেশদ্রোহী। তারা ভোটার লিস্টের মাধ্যমে জ্ঞানেশ কুমারকে দিয়ে প্রকৃত ভোটারদের নাম বাদ দিয়ে, কেন দেখছেন, নইলে ভারতবর্ষের ক্ষমতায় আর বেশি দিন থাকা যাবে না। সিংহাসন টলমল করছে। বিহার দিয়ে শুরু করেছেন, তার কারণ নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর ওপরে এই সরকার দাঁড়িয়ে আছে। সুতরাং
বিহারের নির্বাচনও কিন্তু প্রশ্নচিহ্নের মুখে। বিহারটা জিততেই হবে, নইলে কেন্দ্রের সরকার পড়ে যেতে পারে নরেন্দ্র মোদীর সরকার। তাই তো এসআইআরটা সেখান থেকে শুরু করেছেন, অবৈধভাবে মানুষের নাম বাদ দিয়েছেন। সেটাই তো আপনার কাছে আমার প্রশ্ন ছিল। একটা বিহারের আরেকটা ঘটনা আপনাকে বলে দিচ্ছি এই এসআইআরের মধ্যে দিয়ে। এই মাননীয় নির্বাচন কমিশন শ্রীমান জ্ঞানেশ কুমার কি করেছেন জানেন? নতুন ভোটার যাদের নাম নথিভুক্ত হয় ফর্ম নাম্বার 16, এই মাফ করবেন, ফর্ম নাম্বার 6 নম্বর ফর্ম, ঠিক বলছি তো? ফর্ম নাম্বার 6 ফিল আপ করতে হয়। যখন ড্রাফট ভোটার লিস্ট বেরিয়ে গেল, খসড়া ভোটার তালিকা, তখন নতুনভাবে যারা অ্যাপ্লাই করলেন নাম, তাদের ফর্ম নাম্বার 6টা ভর্তি করতে হয়েছিল। নির্বাচন কমিশন ঘোষণা করল বিহারে 16 লক্ষ ফর্ম নাম্বার 6 জমা পড়েছে। 16 লাখ, 16 লক্ষ। আর যখন ভোটার তালিকা বেরোলো, ফাইনাল ভোটার তালিকা, দেখলাম 21 লক্ষ নতুন ভোটার। 16 লক্ষ ফর্ম জমা পড়েছে সুমনবাবু, 21 লক্ষ নতুন ভোটার। 5 লক্ষ কি তথাগতবাবু আপনারা সাপ্লাই করেছিলেন? আপনারা সাপ্লাই করেছিলেন? উত্তরটা দিন না। বিজেপির অফিস থেকে কোত্থেকে এলো? উত্তরটা দেবেন না? তারপরে জ্ঞানেশ কুমারের আর কতবার কান মুলবে সুপ্রিম কোর্ট? এই জবাবটা দিন না। এই ভুতুলে ভোটার প্রথম ধরেছিলেন ভোটার লিস্টে মমতা বন্দ্যোপাধ্যায়, আজ থেকে 6 মাস আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে ভোটার লিস্ট বাংলার দেখিয়ে দিয়েছিলেন। কতগুলো হরিয়ানার এপিক কার্ড নম্বরের মানুষের নাম বাংলার ভোটার তালিকায়। তৃণমূলের 5 জনের সংসদীয় প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়েছিল প্রতিবাদ জানাতে। জ্ঞানেশ কুমার স্বীকার করে নিয়েছিলেন, দিয়ে কি বলেছিলেন? টেকনিক্যাল এরার, যান্ত্রিক ত্রুটি। আমি অন রেকর্ড বলছি, এ তো রেকর্ড থাকবে। আমি যদি কোথাও মিথ্যা বলি মামলা করুন আমার বিরুদ্ধে। তাহলে নির্বাচন কমিশন গোলমাল করবে। চুরি ধরা পড়লে কখনো বলবে টেকনিক্যাল এরার, যান্ত্রিক ত্রুটি, কখনো বলবে ম্যানুয়াল এরার, মানুষের ত্রুটি। আর নির্বাচন কমিশনের যে ত্রুটিগুলো হবে, চোর যখন ধরা পড়ে তখন তো টেকনিক্যাল এরারের আবরণে আড়ালে চলে যাচ্ছেন। এবং প্রধানমন্ত্রী এবং গোটা সরকারটাই আজকে নির্বাচন কমিশনের ওপর নির্ভরশীল হয়ে গেছে। একমাত্র ভারতবর্ষের ক্ষমতায় নির্বাচন কমিশন যদি বাঁচিয়ে রাখতে পারে, বাংলার মানুষ কিন্তু উচিত শিক্ষা দেবে। কারণ গতবারটাও 77টা পেয়েছিল বিজেপি, এবার 50টাও পাবে না। তথাগতবাবু আপনাকে বলে গেলাম, তারপরে আপনি কি বলবেন আবার কামিনী কাঞ্চন না অন্য কিছু, সে উত্তরটা তৈরি করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। ধন্যবাদ সমিতদা। আমি একটু হালকা জায়গা থেকে শুরু করি। সমিতদা প্রথমেই তথাগত রায়কে বললেন যে রাজ্যপাল হিসেবে বিভিন্ন রাজনৈতিক প্রতিনিধিরা যেখানে আছে সেই মঞ্চ তার অ্যাভয়েড করা উচিত। আমি সমিতদাকে শুধু তার পুরনো দল সম্পর্কে মনে করিয়ে দেবো যে কেরলে একজন রাজ্যপাল ছিলেন, জানেন, তার নাম হচ্ছে নিখিল কুমার। তিনি হঠাৎ কেরলের রাজ্যপাল থেকে তার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর ভোটে কংগ্রেসের হয়ে বিহারের ঔরঙ্গাবাদ থেকে 2014 সালে ভোটে দাঁড়িয়ে পড়েছিলেন। আমি বলছি নিঃসন্দেহে, হ্যাঁ এরকম অজস্র উদাহরণ দেওয়া যায়। আমি বলছি আমায় উদাহরণ না দিয়ে একটু যদি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে এই বিষয়ে আলোচনা করে নেন। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে, আরেকটা শুনে তো আমার ভয় লাগলো যে সমিতদা বললেন যে আজকাল ধর্ম খাচ্ছে না। বিশেষ করে বিজেপি বুঝতে পেরেছে রাম মন্দিরের পর ধর্ম একেবারে খাচ্ছে না। আমি ভাবলাম যে একটা চমৎকার জগন্নাথ মন্দির হয়েছে দীঘায়, তাহলে ওই যে শুনলাম শিলিগুড়িতে একটা মহাকাল মন্দির হবে, সেটা তাহলে আর হবে না? আমি জানি না, কিন্তু এরপর আমায় আসতেই হবে যে যথার্থভাবে সমিতদা একটা জায়গায় ধরলেন যে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রীর সেই বক্তব্য সত্যি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কথা যে গুজরাট, মহারাষ্ট্র, হরিয়ানার বিভিন্ন নাগরিকরা একেবারে মুখ্যমন্ত্রী কিছু কাগজ নিয়ে অভিযোগ করেছিলেন যে এ রাজ্যের ভোটার লিস্টে তারা জায়গা পেয়ে গেছে, ভিন রাজ্যের বাসিন্দা, ভিন রাজ্যের স্থায়ী বাসিন্দা। তো এই জন্যই তো এসআইআর দরকার। যে কোনো এসআইআরের পক্ষে থাকা মানুষ বলবেন এই কারণে এসআইআর দরকার যাতে প্রশান্ত কিশোর নামে কোনো ভদ্রলোক, তিনি একই সঙ্গে বিহারের নাগরিক আর একই সঙ্গে এই পশ্চিমবঙ্গের কলকাতার ভবানীপুরের নাগরিক একসঙ্গে যাতে না হতে পারেন। এই জন্যই তো এসআইআর দরকার। আমি এইখান থেকে আসবো। অবশ্যই সমিতদা যে স্পিডে এগোচ্ছিলেন তাতে নরেন্দ্র মোদী, শেখ হাসিনা, আমি ভাবছিলাম যে আরেকটু যদি সমিতদা পিছিয়ে যেতে পারতেন তাহলে নিঃসন্দেহে দলাই লামাকে ঘুষবাইটিয়া বলতেন। তার কারণ জওহরলাল নেহরু তো দলাই লামাকেও আশ্রয় দিয়েছিলেন। আচ্ছা, সমিতদা এটা অন্য দিকের হাতে ছেড়েছেন, কিন্তু সমিতদাকে জোকস অ্যাপার্ট আমি
সত্যি সত্যি ধন্যবাদ জানাবো যে উনি আমায় নিশ্চিন্ত করেছেন। তার কারণ স্বাভাবিকভাবেই সমীর চক্রবর্তী অন্তত রাজ্যের মন্ত্রী আর তৃণমূল বিধায়ক তাজবুল হোসেনের মতো এটা বলেননি যে একজন ভোটারের নাম বাদ গেলেও হরিশ্চন্দ্রপুর লণ্ডভণ্ড করে দেবো, কিংবা আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগের মতো এটা বলেননি যে একটা ভোটারের নাম বাদ গেলে যারা বাদ দেবে তাদের চোখ দুটো উপড়ে ফেলা হবে, বা আমাদের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় তার মতো এটাও বলেননি যে রক্তগঙ্গা বইয়ে দেব বাংলা জুড়ে। সমীরদা, এটা ঠিক যে এসআইআরের ফলে একজন, আমি আপনার সঙ্গে 300% একমত যে একজন বৈধ ভোটারের নাম বাদ যাওয়াটাও গণতন্ত্রের লজ্জা, কারুর সেটা মেনে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু এসআইআর রুখতে তৃণমূল কংগ্রেসের যুক্তিগুলোর মধ্যে তো বিস্তর ফাঁকফোকর থেকে যাচ্ছে। আচ্ছা, অনেকে এটা বলছেন, বেশ কয়েক মাস ধরে বলে আসছেন যে এসআইআরের প্রক্রিয়া সম্পূর্ণ করতে নাকি বছরের পর বছর সময় দেওয়া উচিত। কিন্তু ভারতবর্ষে এর আগে যে 8 বার এসআইআর হয়েছে, 2002 সালে যে শেষবার এসআইআর হয়েছে এ রাজ্যে, প্রতিবারই তো কয়েক মাসের ডেডলাইনেই সেটা সম্পন্ন হয়েছে, ওই বছরের পর বছর সময় লাগেনি। আর বেশি সময় লাগলেই কি সেই সমীক্ষা সঠিক হয়? একটা ছোট্ট উদাহরণ দিই। সুপ্রিম কোর্টের নির্দেশে এবং গৌহাটি হাইকোর্টের নজরদারিতে আসামে 6 বছর ধরে এনআরসির প্রক্রিয়া চলেছিল। মোট খরচ হয়েছিল 1602 কোটি টাকা। 2019-এ প্রকাশিত হলো সেই চূড়ান্ত তালিকা। দেখা গেল 19 লক্ষ নাম নাগরিকদের তালিকা থেকে সে বাদ চলে গেছে, তার মধ্যে 12 লক্ষ হিন্দু এবং 7 লক্ষ মুসলমান। ডিটেনশন ক্যাম্পে মাসের পর মাস পৌঁছতে হয়েছিল এদেশের বহু বৈধ নাগরিককে। 6 বছর ধরে, অর্থাৎ যথেষ্ট সময় নিয়ে এমন এনআরসি হয়েছিল যে 2019 সালের, আমি তারিখ দেখছিলাম, 19শে নভেম্বর আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে বলতে হয়েছিল পুরো তালিকাটাই ভুলে ভরা, যাদের নাম তালিকায় থাকার কথা নয় তারা ঠাঁই পেয়েছে, আর যাদের নাম থাকা উচিত ছিল তারা বাদ পড়েছে। সুতরাং আজকের আধুনিক প্রযুক্তির যুগে উদ্দেশ্য আর প্রক্রিয়া যদি সঠিক থাকে, কম সময়ের মধ্যে প্রায় নিখুঁত এসআইআর করা সম্ভব। এটা মানতে অসুবিধে কোথায়? যাই হোক, আমার পরের বক্তা ব্রিগেডিয়ার দেবাশিস দাস। নমস্কার। আজকে এখানে এসআইআর নিয়ে বলতে এসেছি এবং আমি দর্শকদের আশ্বস্ত করতে চাই আমি এখন অবধি কোনো পলিটিক্যাল পার্টি জয়েন করিনি, ইচ্ছাও নেই। তো আমি আমার মতো করে বলবো, কারণ এখানে অনেক আমার থেকে বিচক্ষণ, আমার থেকে জ্ঞানী এবং প্রজ্ঞাবান মানুষেরা বসে আছেন এবং রাজনীতিকবিদ বসে আছেন, এবং সেখানে আমি আমার মতো করে একজন সাধারণ মানুষ কি চান সেটা বলবার চেষ্টা করব। প্রথম কথা, সাধারণ মানুষ কি এসআইআর চায়? আর এসআইআর কি এই প্রথম হচ্ছে? না, এসআইআর তো প্রথম হচ্ছে না। এবং লক্ষ্যটা কি এসআইআরের? যাতে কেউ যার 18 বছর বয়স হয়ে গেছে বা কোনো কারণে ভোটার আইডি কার্ড বানাতে পারেনি সে বানিয়ে নিক, আর যে কোনো কারণে যে বৈধ না হয়, সে এখন নেই পৃথিবীতে বা অন্য রাজ্যে চলে গেছে বা সে কোনো চিটিংবাজি করে দুরকম জায়গায় ভোট দিচ্ছে, তো তাদের বাদ দেওয়া। এবং একটি আছে যেটা অনুপ্রবেশকারী বা ঘুষপেটিয়া বলছেন। তো এবার আমি আসি যে আমি ব্যক্তিগতভাবে এসআইআর চাই, কারণ এটা একটা অ্যাকাউন্টিং। এবার কেন বলছি এই কথা, যে আমাদের ধরুন যদি বিহারে আমরা স্ট্যাটিস্টিক্স দেখি, আপনারা বলছেন 60 লক্ষ লোক বাদ গেছে, সেখান থেকে 22 বা 23 লক্ষ বোধহয় যারা মৃত তারা বাদ গেছে। তো এটা তো একটা মারাত্মক ব্যাপার এবং আমি চাই এটা হোক, কারণ আমারও বাবা মা গত হয়েছেন, তো আমি জানতে পারবো অন্তত তারা এখনও ভোট দিয়ে যাচ্ছেন না যাচ্ছেন না। আমি চাই এসআইআর হোক, আরও কঠিন কোনো যদি আইডেন্টি কার্ড হয় সেটাও হোক। আরেকটা স্ট্যাটিস্টিক্স দিয়ে এখানে বিহারে আমি শুনতে পাচ্ছি যে টোটাল যে মানে ভোটার্স তাদের থেকে 6.6% মতো বাদ গেছে। সেটা পশ্চিমবঙ্গে 6.6ও হতে পারে, কমও হতে পারে, 2-4% বেশিও হতে পারে। মানে 20% হবে না, আবার 1%ও হবে না। আমি ধরে রাখলাম 8%, 7% এর আশেপাশে হতে পারে, হয়তো বাদ যাবে। তো বাকি যারা মানে ধরুন 93%, তারা তো বাদ যাবে না। তাহলে হ্যারাসমেন্টের প্রশ্নটা কোত্থেকে আসছে? কাকে কে হ্যারাস করছে?
93% তো 1 মিনিটের মধ্যে বুঝিয়ে দেবে যে তারা বৈধ ভোটার। এবার যদি ওই 6%কে একটা প্রসিডিওরের মধ্যে যেতে হয়, কারণ হয় তারা মৃত, নয় তারা প্রবাসী, নয় তারা মানে অবৈধ ভোটার বা ঘুষপেটিয়া, সেটা হোক, সেটা তো একটা ছোট্ট পপুলেশন। বাকিদের কেন ভয় দেখাচ্ছেন আপনি যে বিরাট একটা কিছু হয়ে যাবে? যেই ভয় দেখান, এটা ভয়ের আবরণের দরকার নেই। এইবার ঘুষপেটিয়া ব্যাপারটা নিয়ে একটু বলতে চাই। দেখুন, মৃতগুলো বাদ হয়ে যাবে, যারা মৃত তাদের নাম, যারা প্রবাসী বাদ হয়ে যাবে। তাতে যদি পশ্চিমবঙ্গ থেকে 10 লাখ, 20 লাখ, 25 লাখ, 50 লাখ বাদ হয়ে যায়, আমি অন্তত ব্যক্তিগতভাবে খুশি হব যে তাহলে মানে এরা ভোট দিয়ে যাচ্ছিল। ঘুষপেট 3 রকমের হয়, এই ব্যাপারটা আমার ফিল্ড, আমি দেখেছি বহু রাজ্যে। এবং ঘুষপেটিয়া কেউ হয় ইকোনমিক কারণে, অর্থনৈতিক কারণে একটা বড় শহরে আসতে চায়, বড় দেশে আসতে চায়, এটা ন্যাচারাল। আবার ঘুষপেট এরকমও হয়, কেউ কোনো শত্রু দেশ তাকে পাঠাচ্ছে কোনো কাজ নিয়ে, যেটা টেররিস্ট যেটা আমরা বলি। আরেক রকম ঘুষপেটিয়া হয় যেটা একটা রিলিজিয়াস এজেন্ডা দিয়েও থাকে। এটা আপনারা মানুন না মানুন, আই রিয়েলি ডোন্ট কেয়ার, বাট আপনি জামাতে ইসলামীর গুগল করে দেখে নেবেন, তাদের এম হচ্ছে সারা পৃথিবীতে কঠোরতম ইসলাম ধর্ম আনার, তার জন্য যা করতে হয় করো। অর্গানাইজডভাবে তারা নানান জায়গায় মানুষ পাঠায়, ট্রেনিং দিয়ে, মাথা নিচু করে থাকো, ওখানে গিয়ে কাজ করো, ডকুমেন্ট বানাও, বিয়ে করো, সংসার করো, ভোটার হও এবং ছড়িয়ে পড়ো, যেদিন ডাক দেবো সেদিন উঠবে। এবং জামায়াতে ইসলামী পাকিস্তানে আছে, পাকিস্তানে একটা পার্টি আছে তেহরিকে লবাক, তাদেরও একমাত্র এজেন্ডা ওইটা যে পাকিস্তানকে আমরা সারিয়া মুসলিম দেশ বানাবো, এটা তাদের এজেন্ডা। এটার বিরুদ্ধে আপনি কথা বলতে পারবেন না, এটা রিটেন এজেন্ডা। তারা তাদের এজেন্ডা ফলো করছে। আমরা কিছু লাভ হয়তো পাই পলিটিক্যালি, কোনো রকমভাবে যদি ভোট ব্যাংক তোষণ করি, সেই স্বল্প মেয়াদী লাভের জন্য আমরা একটা বড় জিনিস হারিয়ে ফেলতে পারি। আরে দেশটা, আমি আপনার প্রোগ্রামে একদিন 6 মাস 8 মাস আগে বলেছিলাম যে রাজ্যটাই যদি না থাকে তাহলে আপনি কবে ভোট করবেন, আর কে কি হবে, কে এমএলএ এমপি হবে, আর কারা এমএলএ নতুন টিকিট পাবে। কারণ আমি এমন অনেক রাজ্যতে দেখেছি যেখানে রাজ্যটাই ছিল না, 10 বছর রাজ্য ছিল না, কোনো পলিটিশিয়ান, তারা সব যারা বুড়ো ছিল তারা পলিটিক্যাল বাইরে চলে গেছে, যারা ইয়াং ছিল তারা বুড়ো হয়ে গেছে, তারা এখন আছে। এইবার আসি যে প্রতিটা রাজ্যে, আমি মানছি উনি যেটা কথাটা বললেন সমীরদা, যে বিহারে সত্যি ইলেকশন কমিশন ওনাদের ঘুষপেটিয়ার স্ট্যাটিস্টিক্সটা দেননি, এখন অবধি পাইনি। এবং আমি সেখানে এক স্টেপ আগে গিয়ে বলছি যে বিহারে কিন্তু একমাত্র বর্ডার আছে নেপালের সাথে, অ্যারাউন্ড সে 1500 কিলোমিটার। পশ্চিমবঙ্গে 2200 কিলোমিটার তো বাংলাদেশের সাথে বর্ডার, আর নেপাল ভুটানের সাথেও বর্ডার আছে। এখানকার সিচুয়েশনটা আলাদা। বিহার থেকে, নেপাল থেকে হাজার হাজার লোক ওইদিকে আসে না, ফলে এখানে হয়তো যদি পলিটিক্যাল সাপোর্ট নাও থাকে তাও অনেক বেশি লোক পাওয়া যাবে। সেটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, কারণ আমি এই লুপে ছিলাম। এবার এই যে একটা বিরোধিতা হচ্ছে এসআইআর, এটা কিন্তু আমি পছন্দ করি। এটা তো গণতান্ত্রিক ব্যাপার, যে ধরুন এটা দাবার মতো, যে দল চাইছে যে পশ্চিমবঙ্গে শাসন করবে, এখন যে দল আছে তাদের সরিয়ে তারা একটা দাবার চাল দিল, ধরুন এসআইআর, ওয়াই নট। এবং সেইখানে ওই এসআইআর লাগু হওয়ার 10 ঘন্টা আগে 500-700 আইএস ডাব্লিউবিসিএস অফিসার পোস্টিং করে আরেকটা দাবার চাল দেওয়া হলো, ওয়াই নট, ইটস ওকে, ফাইন, এরকম তো চলতেই পারে। কিন্তু যেটা চলতে পারে না সেটা হচ্ছে দেখে নেব, রক্তগঙ্গা বইয়ে দেব, এই কথাগুলো দয়া করে বলবেন না। তার কারণ হচ্ছে এই কথাগুলো কাশ্মীরে একজন বলতেন, তার বাবা স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি নিজে মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি রক্তগঙ্গা বইতে গিয়ে কোন গুহায় গিয়ে ঢুকেছেন, কারণ আমি তাকে ব্যক্তিগতভাবেও চিনি, আমি 10 বছর কাশ্মীরে ছিলাম, কোন গুহায় গিয়ে ঢুকেছেন তাকে আর খুঁজেই পাওয়া যায় না। তো এই কথাগুলো বলবেন না, তাহলে আপনাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। কারণ আপনারা এখনো তো অনেক সময় আছে, আদালতে যান, এর এগেনস্টে ফাইট করুন। একটা পার্লামেন্ট সেশন আসছে, উইন্টার সেশন, সেখানে কাঁপিয়ে দিন, আপনারা ফিরিয়ে দিন এসআইআর। কিন্তু এই রক্তগঙ্গার কথা বলবেন না, তাহলে আমার মতো সাধারণ মানুষ খেপে যাবে। এবং সাধারণ মানুষ খেপে গেলে কি হয় সেটা
2011-তে যারা ছিল কলকাতায় তারা জানে। এইরকমভাবে করবেন না যে আপনাদের কাছে পুলিশ আছে, শাসন আছে, তাই জন্য আপনারা এই কথা বলবেন। এই মানুষগুলোকে খাঁচায় পড়ুন, যারা আপনাদের বাঘ তাদেরকে খাঁচায় পড়ুন। কারণ যদি ধরুন, আমি তর্কের খাতিরে বলছি, 60 লাখ 70 লাখ লোক বাদ গেল, তারপরে তো 7 কোটি লোক আছে ভোট দেওয়ার। আপনারা পারবেন না? আপনাদের তো এত পপুলার গভর্নমেন্ট, ভয়টা কোথায়? আপনারা ভালো ক্যান্ডিডেট দিন, ভালো স্কিমসগুলো বার করুন, সামনে থেকে আনুন এবং জিতুন। সেটা আজকে শুনেওছি একটু এইরকম ব্যাপার। এনিওয়ে, এখন বোধহয় একটুখানি বুদ্ধি ফিরেছে, কারণ যে দলের বিরুদ্ধে আপনারা লড়ছেন তাদের আপনারা যা ইচ্ছে বলুন, বাট তাদের নিজস্ব এজেন্ডা যেটা, সেইটা পূর্ণ করতে পিছপা হতে দেখিনি। সে আপনি জিএসটি বলুন, আপনি সিএ বলুন, আপনি আর্টিকেল 370 বলুন বা ওয়াক বলুন, তো এইটা তো একটা গভর্নমেন্টের এজেন্ডা, এসআইআর, এটা হবে। এইটাকে আপনারা আটকাতে পারবেন না। অরাজনৈতিকভাবে করবেন না, রাজনৈতিকভাবে আদালতের মাধ্যমে যান। না হলে কি হবে, আপনারা যদি খেলা ভণ্ডুল করে দেওয়ার খেলাটা খেলেন, তাহলে হয়তো তারাও সেটা চাইছে যে আপনারা খেলা ভণ্ডুল করবার খেলাটা খেলুন, তাহলে আমরা সুপ্রিম কোর্টও আমাদের আর কিছু বলবে না যদি রাজ্য প্রেসিডেন্ট রুলে হয় বা ডিস্টার্বড এরিয়া অ্যাক্ট। আমি একবার বলেছিলাম 3টে ডিস্ট্রিক্ট আছে, ডিস্টার্বড এরিয়া অ্যাক্ট করে দিলে কত কোটি ভোটার বাদ চলে যাবে। আর তারপরে কি হবে, কে এমপি মুখ্যমন্ত্রী হবে, কোন মুখ্যমন্ত্রীর প্রধানমন্ত্রী হবে, সব জলে চলে যাবে, কিচ্ছু থাকবে না আপনাদের হাতে। আরেকটা কথা খুব শোনা যায় আজকাল, স্বতঃস্ফূর্ত জনরোষ। এই কথাটা কিন্তু মারাত্মক কথা। কারণ এই কথাটা দেখুন, আজীবন তো কেউ থাকেনি, সম্রাট অশোকও থাকেনি। তো এই কথাটা স্বতঃস্ফূর্ত জনরোষ যদি আপনাদের ওপর ব্যবহার করা হয় আজ থেকে 5 বছর পরে, তাহলে আমাদের মতো লোকগুলো কিন্তু কথা বলবে না। ফলে অনেক ভালো মানুষ আছেন আপনাদের দলে, তাদের সামনে আনুন, এই বাঘ ভালুককে খাঁচায় পড়ুন। কারণ টিভির সামনে আপনারা বলছেন এটা আপনাদের 3য় থেকে 4র্থবার, একটা তো অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর থাকে, তারপরে এই রকম কথা বলে মানুষকে খেপাবেন না, তাহলে সাধারণ মানুষ যারা আছে তারাও সাইড দিয়ে চলে যাবে। এসআইআর যদি আপনারা আদালতে গিয়ে হটিয়ে দিতে পারেন, হোয়াই নট, দ্যাট ইজ এ গুড স্টেপ, বা আপনারা আন্দোলন করুন। এইবার আমি শেষ দিকে কিছুটা কথা বলবো যে একটা ল্যাক অফ ট্রান্সপারেন্সি আছে চিফ ইলেকশন কমিশনের। কারণ আমরা দেখতে পাচ্ছি কোথাও যেন আপনি আমাদের রাজ্যের প্রধান বিরোধী দল যাকে মুখ হিসাবে দেখছি তাদের, এবং কেন্দ্রের প্রধান দল যারা এদেরকে কন্টেস্ট করছে, দেখছি বিএলওদের ওপর দিয়ে, ইআরওদের ওপর দিয়ে এই ইলেকশনের বৈতরণীটা পার হতে চাইছে। এটা কিন্তু অত্যন্ত ন্যাক্কারজনক। কারণ এই মানুষগুলো কি দোষ করেছে এই রাজ্যে জন্ম নিয়ে যে তাদের ওপর আপনারা একজন বলছেন আপনারা এখানে চাকরি করেন তো দেখে নেবেও আপনাদের পরে, আর আরেকরা বলছেন যে যদি একটাই করে তো শোকজ নোটিশ করে ছাড়বো, চাকরি ছাড়িয়ে ছাড়বো, পেনশন বন্ধ করে ছাড়বো। তো এই দোটানায় কেন পড়বে তারা? এই মানুষগুলো কি দোষ করেছে? আপনারা সিস্টেম শুরু করুন, আপনারা ইমপ্লিমেন্ট করুন, ডিজিটালভাবে করা যায়। আজকাল এয়ারপোর্টে গেলে আপনাকে লাইনেও দাঁড়াতে হয় না, আপনি ডিজিটাল প্যাসেঞ্জারের সামনে দাঁড়ান, গেট খুলে যাচ্ছে। তো ইট ইজ পসিবল। আর আমাদের দেশেই তো দেখলেন তো 4-5 বছর আগে এই ফাস্ট্যাগ ছিল না, এখন এখান থেকে গাড়ি চালিয়ে আমি 7টা রাজ্য পার হয়ে যাচ্ছি, ফাস্ট্যাগ দিয়ে কোনো রকম ডিজিটালি হয়ে যাচ্ছে, কেউ জিজ্ঞেসও করছে না নাম। তো এই ব্যাপারগুলো তো করা যায়, মানুষের প্রত্যেকটা মানুষকে ডিজিটাল ম্যাপিং। আপনি বিএলওদের ওপর দিয়ে সবাই বন্দুক চালাতে চাইছে, সামও আমার এটা অত্যন্ত খারাপ লাগছে। এইবার যারা বাদ যাবে, ধরুন ভোট দিতে আপনি দিলেন না, বিহারে ধরুন কিছু লোক যারা সো কল মানে তারা মৃত না, তারা প্রবাসী না, তারা পরিযায়ী ভাবে পার্মানেন্ট সেটেল হয়ে যায়নি, বা ডুপ্লিকেট ভোটার না, তার মানে তারা অবৈধ ভোটার, হয়তো বিদেশি বা এদেশি অবৈধ ভোটার, তারা তো বাদ গেল। বাদ গেলে কি গল্পটা শেষ? না, তাদের নেক্সট স্টেপটা কি সম্বন্ধে কোনো ইঙ্গিত পাচ্ছি না। মানে তারা এই দেশেই থেকে যাবে। তার মানে আমি যখন পশ্চিমবঙ্গের কোনো বাসে উঠবো, ট্রেনে উঠবো, তারা হয়তো ভোট দেবে না, বাট ওই বাসের সিটগুলো তারা দখল করে থাকবে, হয়তো তারা হাসপাতালগুলোতে দখল করে থাকবে, কারণ আমরা তাদের চিনতে পারবো না, দে আর ইন ল্যাক্স। এবং সেইখানটাতে তাদের কি ব্যবস্থা? সেখানে সাইলেন্ট, ইলেকশন কমিশনের সেখানে কোনো দায়িত্ব নেই, তিনি চুপ আছেন। আমার মনে হয় বিএলওদের সিকিউরিটিটা অত্যন্ত, বিএলও খালি না, এআরও, এইআরও, বিএলও, দেখুন আইএএস এর ওপর থেকে সিকিউরিটির দরকার নেই, তারা তাদের ম্যানেজ করে নিতে পারবে জীবন, কিন্তু তাদের নিচে যারা আছে তাদের জন্য সিকিউরিটি প্রচণ্ড দরকার আছে। এবং কোথাও একটা
সময় আছে যে দেখুন ডোর টু ডোর হবে, একটা লিস্ট পাবলিশ হবে, তারপরে সেই লিস্টের এগেনস্টে অ্যাপিল হবে, মাঝখানে একটা পার্লামেন্ট সেশন আছে, এবং আমার মনে হয় 2 মাস সময় আছে। এই সময়টা একটা বিরাট প্রশস্ত সময়, যেখানে প্রথম কথা প্রথম দিনেই 90+ লোক তো প্রথম দিনেই আউট হয়ে যাবে যে তারা রেজিস্টার্ড ভোটার। তারপরে হয়তো 10% বা 8% বা 9%-এর ডাউট থাকবে। তাদের জন্য এই সময়টা পর্যাপ্ত পরিমাণে সময় ডিজিটালি আজকের যুগে ম্যানেজ করবার। এবং আমি শুনছি QR কোড এবং বায়োমেট্রিক্সও ইউজ করা হতে পারে সামনের জন্মে, এবং মানে সামনের ইলেকশনে, এর পরের, মানে আমি ইমিডিয়েটটা বলছি না। এবং সেই রকম যদি হয় অত্যন্ত আনন্দের কথা, কারণ আমার মতো লোক যারা এই সবের মধ্যে নেই, আমরা চাইব যত পারো ভালোভাবে ডকুমেন্টেড করো প্রত্যেকটা নাগরিককে, যাতে কোনো অবৈধ নাগরিক সে যে কারণেই হোক না কেন আমাদের দেশের হাওয়া বাতাস খেয়ে আমাদের দেশের সুযোগ সুবিধা ভোগ করে খালি ভোট দেওয়ার একটা বাহানায় তাকে যেন লালন পালন বা তোষণ করানো হয় বা নতুন নাগরিক সৃষ্টিও না করা হয়। ধন্যবাদ। ধন্যবাদ ব্রিগেডিয়ার দাস। ব্রিগেডিয়ার দাস, এসআইআর হলে কারা কারা নিশ্চিন্ত হবেন সেই তালিকা বলছিলেন শুরুতে। আমি মনে হচ্ছিল যে বাংলা গানের কিংবদন্তি দ্বিজেন মুখোপাধ্যায় নিশ্চিন্ত হতে পারবেন যে পরলোক থেকে ভোটের দিন তাকে আর ফিরে আসতে হবে না। আমি যাই হোক, শুরুতে আপনাদের যেটা বলছিলাম যে 2002 সালে আমাদের রাজ্যে শেষবার এসআইআর হয়েছিল। তখন এবিপি আনন্দের জন্ম না হওয়ায় আমি সেই সময়কার আনন্দবাজার পত্রিকা, দ্য টেলিগ্রাফ এবং অন্যান্য সমস্ত সংবাদপত্রের কাটিং আজ আপনাদের সামনে হাজির করছি, তার কারণ গোটা বিষয়টা আপনাদের মনে করিয়ে দেব বলে। এসআইআরের প্রক্রিয়ায় 2002 সালের 4 ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছিল এ রাজ্যের খসড়া তালিকা, খসড়া ভোটার তালিকা। তাতে পশ্চিমবঙ্গের ভোটার কমেছিল 69 লক্ষ। লক্ষ্য করুন, 69 লক্ষ। 50 লক্ষ ভোটারকে তাদের ঠিকানায় খুঁজে পাওয়া যায়নি, হয় ভুয়ো নাম ছিল, নয়তো তারা স্থানান্তরিত হয়েছিলেন, এবং 19 লক্ষ ভোটার মারা গেছিলেন। 5ই ফেব্রুয়ারি অর্থাৎ ঠিক তার পরের দিন এই খসড়া ভোটার তালিকা যবে প্রকাশিত হলো, তার পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশন, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে দাবি তুলেছিলেন যে বামফ্রন্ট সরকার ভেঙে দিয়ে নতুন নির্বাচন করা হোক। মমতা বন্দ্যোপাধ্যায় যুক্তি ছিল যে 2001-এর ভোটে তৃণমূল জোটের থেকে বামফ্রন্ট এগিয়েছিল 36 লক্ষ ভোটে। সুতরাং 69 লক্ষ ভোটার যদি বাদ পড়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে নির্বাচনটাই অবৈধ ঘোষণা করা উচিত। কলকাতার সমস্ত সংবাদপত্র বলছে যে তৃণমূলের তৎকালীন জোটসঙ্গী কংগ্রেস তৃণমূলের সঙ্গে এক্ষেত্রে অবশ্য একমত হয়নি। বিজেপির রাজ্য নেতৃত্ব তৃণমূলের এই দাবি সমর্থন করেনি। শেষ পর্যন্ত এসআইআরের চূড়ান্ত পর্যায়ে ভোটারের সংখ্যা দাঁড়িয়েছিল 4,58,00,000। সংশোধনের আগে যে সংখ্যাটা ছিল 4,82,00,000, অর্থাৎ বাদ পড়েছিল 24 লক্ষ। 24 লক্ষ বাদ যাওয়ার পর এক তৃণমূল নেতা বলেছিলেন পরের সবকটা নির্বাচনে বামফ্রন্ট হারবে, তার কারণ এই ভুয়ো ভোটারদের সাহায্যেই তারা চিরকাল জিতে এসেছে। অথচ বিস্ময়করভাবে 2004 সালে পরের লোকসভা ভোটে রেকর্ড স্থাপন করে বামফ্রন্ট পেয়েছিল 41টার মধ্যে 35টা আসন, আর এনডিএর জোটসঙ্গী তৃণমূল জিতেছিল শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি আসনে। তারপর 2006 সালের পরবর্তী বিধানসভায় বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে ইতিহাস সৃষ্টি করে বামফ্রন্ট ছিনিয়ে নিয়েছিল 235টি আসন। সুতরাং সমিত দ্বারা এইটা ভেবে অন্তত নিশ্চিন্ত হতে পারেন যে এসআইআর হলে তা সবসময় শাসক দলের বিপক্ষে যায়, তথ্য পরিসংখ্যান কিন্তু একেবারেই সে কথা বলছে না। যাই হোক, আমার পরের বক্তা সিপিএম নেতা সুজন চক্রবর্তী। শুভ সন্ধ্যা। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সচরাচর খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, আমার আগে যারা বলেছেন সবাই শুনেছেন। আমি সচরাচর এরকমের আলোচনায় খুব একটা কাগজপত্র নিয়ে আসতে অভ্যস্ত নই। ঘটনাক্রমে নির্বাচন কমিশনের দপ্তরে সর্বদলীয় সভা ছিল, আমি সেখান থেকেই আসলাম এবং কিছু পাইলট স্টাডি করে যা পেয়েছি পশ্চিমবাংলার ভোটার লিস্ট, সেটা ভয়াবহ। আমি এখন যদি এই কাগজগুলো খুঁজে খুঁজে আপনাদের দেখাতে চাই অযথা সময় যাবে, আমি সেটা দেখাবো না, কিন্তু ভয়াবহ একটা অবস্থার মধ্যে আমাদের পশ্চিমবাংলার ভোটার লিস্ট ইত্যাদি ইত্যাদি বিষয় আছে। আমি অবশ্যই শুরুতে শ্রদ্ধা জানাবো স্মৃতির প্রতি, যিনি আমাদের সহনাগরিক, এসআইআরের আতঙ্কে মারা গেছেন, এর আগেও এনআরসির আতঙ্কে মারা গেছেন। সেই মানুষ আমরা দেখেছি পশ্চিমবাংলায়
বাংলা কি এমন অপরাধ করেছে যে বাংলার মানুষের প্রতি এত অত্যাচার হবে? এটা খুবই বিপজ্জনক হচ্ছে আমাদের সবার কাছেই। বাংলা হাজার যন্ত্রণায় আছে। শিক্ষা, স্কুল, কলেজ বন্ধ, লেখাপড়া 12টা বেজে গেল, মাস্টারমশাই রাস্তায় মার খাচ্ছে, সবাই দেখতে পাচ্ছেন। কাজের ব্যবস্থা নেই, স্ত্রী পুত্র পরিবার ছেড়ে ভিন রাজ্যে ঘুরে বেড়াচ্ছে। নিরাপত্তা বলে ক্রমশ নিরাপত্তা দুর্বল হচ্ছে, এমনকি সরকারি হাসপাতালের মধ্যে। এই যখন বাস্তব জীবনের চেহারা, তখন এই সমস্ত আলাপ আলোচনার থেকে স্বাভাবিক সাধারণ যে প্রক্রিয়া নির্বাচনের ভোটার লিস্ট, সেটাকে এমন অস্বাভাবিক একটা জায়গাতে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাকে কেন্দ্র করে এমন একটা চেহারা দেওয়া হচ্ছে যেন মানুষ তার নিজের ইস্যু, জীবনের কথা তাতে না থেকে আতঙ্কে ঘুরে বেড়ায়, অন্তত ভোটার লিস্ট বা ইত্যাদি ইত্যাদি সংক্রান্ত ব্যাপারে। এটা খুবই বেঠিক হচ্ছে। আমার ধারণা সবাই চাইব একটা নির্ভুল ভোটার তালিকা, এবং এটা সম্ভব, এটা অসম্ভব তা না। কিন্তু সেটা না করে কেউ রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান বলে একটা এমন আতঙ্ক সৃষ্টি করবেন যেখানে আসলে বিপদে পড়ছে মতুয়া মানুষ, সাধারণ গরিব মানুষ, দলিত মানুষ, আদিবাসী মানুষ। বলার সময় সেটা বলছেন না। আবার কেউ ভুতুরে ভোটার হোক আর মৃত ভোটার হোক, সব থাকুক, একটাও এসআইআর কিছু করতে দেবো না, এই গোছের মনোভাব। এই যে মনোভাবটা, এটা নির্ভুল ভোটার তালিকা করবার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকেই খুব বিপর্যস্ত করছে। ধরুন 2002 সালের ভোটার লিস্টকে ভিত্তি করে এসআইআর, এমনি এসআইআর কথাটাই খুব বেঠিক। আমার ধারণা জওহরবাবু নিশ্চয়ই বলতে পারবেন এগুলো আমার চাইতে বেশি, আমি তার মধ্যে যাব না। কিন্তু 2000 তারপরে তো 11 ভোট হয়েছে, 14, 16, 19, 21, 24, সব কি ফালতু লোক? তারা কেউ ভোটার ছিল না। এখন তাদের সবার বাপ ঠাকুরদা একেবারে কাগজপত্র নিয়ে খুঁজে বেড়াতে হবে কেন? এইগুলোকে ভিত্তি করে সত্যি সত্যিই যে ভোটার লিস্ট আমাদের চোখের সামনে আছে, তার থেকে মৃত মানুষ ইত্যাদি এই নো ট্রেস তাদেরকে খারিজ করা, জেনুইন ভোটারদেরকে রক্ষা করা এবং কম বয়সী 18 বছরের ভোটারদের নাম যুক্ত করা, এই প্রক্রিয়াটা করাটা জরুরি ছিল, যেটা করা সম্ভব বলে মনে করি। এসআইআর তা নিয়ে নানান কথা থাকলেও ভোটার তালিকা নির্ভুল করার একটা ব্যবস্থা পশ্চিমবাংলায় আমি তাকে সমর্থন করছি, আমি তার বিরোধিতা করছি না। কি উদ্দেশ্যে করছি আমি সে কথা পরে আসবো। এবং যদি স্যাম্পল দেখা যায় তাহলে দেখা যাবে যে, আমি তো বলবো হয়তো প্রায় 8-10% ভুল এর মধ্যে রয়ে গেছে। 5-7% তো বটেই মৃত মানুষের সংখ্যা। এই সব যোগ করলে 70 লাখ না 80 লাখ না 90 লাখ বলতে পারবো না। কিন্তু এগুলোকে বাতিল করে একটা জেনুইন ভোটার তালিকা করার ক্ষেত্রে কোনো বাধা থাকার কথা নয়। আমাদের কথা অত্যন্ত স্পষ্ট। আমরা যেটা চাই সেটা হচ্ছে একটা নির্ভুল ভোটার তালিকা হোক, কোনো বৈধ ভোটার তাকে বাদ দেওয়া যাবে না, মৃত ভুয়ো ভোটার তাকে অবশ্যই বাদ দিতে হবে। বিজেপি কি চায়? না, তা চায় না। তৃণমূল কি চায়? তা চায় না। এটা ওদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলেও বোঝা যাচ্ছে, ওদের কথাবার্তা শুনলেও বোঝা যাচ্ছে। আমি বলছি যে এই যে এসআইআর সংখ্যাটা কোথায়? বিহারের এসআইআরতে 65 লক্ষ বাদ, তারপরে এটা ওটা করে 47 লক্ষ বাদ খতিয়ে দেখেছেন? যা বলছিলেন যারা যে রোহিঙ্গা মুসলমান বাদ যাবে আর বাংলাদেশি মুসলমান বাদ যাবে, আমি তাদের জিজ্ঞাসা করতে চাই, এই 65 পরে কমে 47 লক্ষ বাদ গেল সংখ্যায়, এর মধ্যে কজন রোহিঙ্গা মুসলমান? এর মধ্যে কজন বাংলাদেশি মুসলমান? না, তা তো নেই। বরং যারা বাদ গেছেন দেখবেন তাদের মধ্যে 60% হচ্ছে মহিলা, নাম ঠিকানা ইত্যাদি ইত্যাদি পরিবর্তন। বাকি মূলত পরিযায়ী শ্রমিক, দলিত মানুষ, আদিবাসী মানুষ এবং গরিব মানুষ। যত গরিব তত তার কাগজ কম, আর যত কাগজ কম তার মানেই তার অস্তিত্ব নেই, সে গণতন্ত্রের প্রক্রিয়ার বাইরে চলে যাবে। প্রতিবেশীরা সবাই জানে এই জেনুইন লোক স্কুলে পড়েছে, কলেজে পড়েছে, ভোটার থেকেছে ইত্যাদি ইত্যাদি, বা তারপর কাজ পায়নি, ভিন রাজ্যে চলে গেছে, অতএব আউট। 3 বার নির্বাচন কমিশন গিয়ে তাকে খুঁজে পায়নি বলে এটা চলতে পারে না। আমি পশ্চিমবাংলার উদাহরণ দেব। বাল্মীকি আবাসন গড়িয়া এই বাস স্ট্যান্ডের কাছে, পাটুলির পাশে,
আমার ধারণা এখানে যারা আছেন অনেকেই চেনেন বাল্মীকি আবাসন। বাল্মীকি আবাসন আমার ধারণা তোমার কনস্টিটিউয়েন্সির মধ্যে ছিল। বাল্মীকি আবাসনে আমি গতকালকে গিয়েছিলাম। মেট্রো রেল তৈরি হবে বলে লোকগুলোকে এখানে সরিয়ে আনা হলো এবং তাদের বাড়ি করে দেওয়া হলো তৎকালীন সরকার। কিন্তু তাদের কাছে কি কাগজ আছে? স্কুল পাস নেই, সরকারি কাগজ নেই, যে যে কাগজ ওরা চাইছে সে কাগজগুলো নেই, বেশিরভাগ ক্ষেত্রে নেই। আছে মূলত আধার। আধার চলবে না, কোর্ট বলার পরেও কার্যত চলবে না মনোভাবে নির্বাচন কমিশন আছে, আমরা সবাই বুঝতে পারছি। ফলে আসলে কি এটা ভোটার তালিকা নির্ভুল করা না জেনুইন ভোটারকে বিপর্যস্ত করে হেনস্থা করার ব্যবস্থা? এই কোয়েশ্চেনটা আমাদের সবার খুঁজে দেখাটা জরুরি। ধরুন যদি খুব সৎ উদ্দেশ্য থাকতো, আমি ধরে নিচ্ছি নির্বাচন কমিশন স্যান্টিফাইড সৎ উদ্দেশ্য নিয়ে করবে, তার ক্রেডিবিলিটি আছে, তার ক্রেডিবিলিটি থাকুক আমরা চাই। এমনি ক্রেডিবিলিটি চলে গেছে, মহারাষ্ট্রের নির্বাচনের পর ক্রেডিবিলিটি চলে গেছে, কর্ণাটকের ভোটার তালিকার পর ক্রেডিবিলিটি চলে গেছে। স্টিল আমি চাই তাদের ক্রেডিবিলিটি থাকুক। আচ্ছা, এসআইআর 2002-এ যখন করা হলো কোনো বেস ইয়ার ধরা হয়েছিল তার চাইতে 15 বছর আগের? না। এবার কেন 23 বছর আগের বেস ইয়ার? এনুমারেশনের ফর্ম ছিল 2002-তে? না। এবার এনুমারেশনের ফর্ম এবং তার যা পদ্ধতি ইত্যাদি ইত্যাদি হয়েছে। আমি আজকে মিটিংয়ে ছিলাম। 2002-এর আইন তো বদল হয়নি। সিটিজেনশিপ তার আইডেন্টিফিকেশনের কোনো ব্যবস্থা নির্দিষ্ট করা ছিল না। এবারে কেন বদল হয়ে গেল? বরং তখন ছিল অল পার্টি মিটিং, সব পার্টি মিটিং থেকে সিদ্ধান্ত করে এসআইআরে গেল। এখন অল পার্টি মিটিং নেই, কিন্তু বাকিগুলো আছে। তাহলে আসলে সবাইকে জড়িয়ে নিয়ে একটা করব এই উদ্দেশ্যের চাইতে অন্য কোনো অসৎ উদ্দেশ্য কাজ করছে কিনা এটা বিবেচনা করা দরকার। সুমন, সিটিজেনশিপটা নির্বাচন কমিশনের ম্যান্ডেট নয়। তা যদি হতো তাহলে ওটা ওই সেকশনগুলো থাকতো 365-66-তে। এটা তো হোম মিনিস্ট্রির সাবজেক্ট। হোম মিনিস্টারটা লিস্ট করে দিক কারা অনুপ্রবেশকারী অবৈধ, তাদের নাম কেটে দেবে, স্ট্রেট কেটে দেবে। কাজটা তো নির্বাচন কমিশনের না। তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফেল করে যাবেন বলে তার অত্যন্ত ঘনিষ্ঠ জ্ঞানেশ কুমারকে ইসিতে বসিয়ে নিজের ফেইলিয়ারটা ইসির ঘাড়ে ফেলে দিয়ে নির্বাচনের প্রক্রিয়া মানে গণতন্ত্রের প্রক্রিয়া মানে আমাদের সাংবিধানিক বিধি ব্যবস্থা তাকে সর্বনাশ করার এই অধিকার কেউ কাউকে দেয়নি। ধরুন আসাম এনআরসি, আর তো কোথাও এনআরসি এখনো পর্যন্ত আমাদের দেশে করার ব্যবস্থা হয়নি। আসাম, আচ্ছা, যারা আসামের এনআরসির তালিকাটা প্রকাশ করতে পারল না সিটিজেনশিপের, কবে থেকে? 2018 সালে 40 লক্ষ লোকের নাম বাদ গেছিল। সরকার খুব রেগে গেল। 19 সালে আবার তালিকা বেরোলো 19 লাখ। এবং তার দেখা গেল এই যে বলা হয়েছিল সব মুসলমান বাদ দেবো, অমুক করবো তমুক করবো ইত্যাদি ইত্যাদি, ওরা অনুপ্রবেশকারী, এরা শরণার্থী। 6 বছর হয়ে গেল 19 সালের পর, আজও পর্যন্ত এই 19 লক্ষ বাদ যাওয়ার এনআরসি সেটা কি সরকার গ্রহণ করতে পেরেছে? মানে আমাদের দেশের সাংবিধানিক ব্যবস্থা কি গ্রহণ করতে পেরেছে? না, তো পারেনি। তো বরং দেখা যাচ্ছে মুসলমান বাদ দেওয়ার চাইতে যারা বলেছিল হিন্দু মানুষ বাদ গেছে 13 লক্ষ। অতএব বন্ধ করতে পারলো না। তাহলে তুমি 6 বছর ধরে নির্বাচন কমিশনকে ঘাড়ে ফেলছো, নিজেকে করতে পারলে না, নির্বাচন কমিশনের ঘাড়ে ফেলে বাংলা মানুষকে ব্যতিব্যস্ত করছো কেন? ধরুন ডি ভোটার আসাম, ফরেন ট্রাইব্যুনালে ডিভোটার তালিকা গেছে 2,42,000, মানে ওদের পপুলেশনের 0.8%, মানে ভোটারের 0.8%। এই 2,42,000-এর মধ্যে ফরেন ট্রাইব্যুনাল এই এত খেটে খুঁটে কোটি কোটি টাকা খরচ করে বোধহয় 40,000 নাম বার করতে পেরেছে, হুইচ ইজ ম্যাক্সিমাম 15-16%। তাহলে 15-16% অফ 0.8%, আমি ধরে নিচ্ছি 1%-এর, তাহলে 0.15% বা 0.16% বা 0.14%, 10,000 লোকের মধ্যে 14টা লোক আইডেন্টিফাই করার জন্য 9,994 সাধারণ মানুষকে আমি হেনস্থা করেছি। এই রাইট কারুর আছে? সুমন ঠিক বলেছ তো, একজনের জেনুইন ভোটারের নাম তো বাদ দেওয়া যায় না। তাহলে ওখানে তুমি করতে পারলে না, গভর্নমেন্ট স্বরাষ্ট্র মন্ত্রক
তুমি এখানে নির্বাচন কমিশনের ঘাড়ে ফেলে দিয়ে বাংলার মানুষকে বিপদে ফেলবে, এটা তো কখনো হয় না। ফলে এসআইআর এর নাম করে, আমি এসআইআর এর পক্ষে নির্ভুল ভোটার তালিকা করার জন্য, কিন্তু এসআইআর এর নাম করে তুমি যা করতে চাইছো আমি তার বিরুদ্ধে। কি করতে চাইছো? পশ্চিমবাংলায় কি কি কথা হচ্ছে? 1,20,00,000 রোহিঙ্গা মুসলমান বাদ যাবে, বাংলাদেশি মুসলমান বাদ যাবে, ভবিষ্যতে সবার সঙ্গে সবার দেখা হবে। এই তালিকার আশপাশে কোনো গল্প নেই। বাংলাদেশের পপুলেশনের সঙ্গে আপনি এখানকার পপুলেশনের ইনক্রিজ ডিক্রিজ মেলালেও আপনি অঙ্ক মেলাতে পারবেন না। বরং মুসলমান মানুষকে ভয় দেখাবার নাম করে রাজনৈতিক ফায়দা তোলার জন্য বিজেপি যে কাজটা করতে চাইছে, আসলে সেটা বিপর্যস্ত করছে আমাদের, আমি আবার রিপিট করছি, মতুয়া, গরিব মানুষ, একটু সময় ভাই আজকে আমার লাগবে, দলিত মানুষ ইত্যাদি, তাদেরকে বিপদে ফেলছে। এটা যখন বুঝে গেছে, এটা কে বুঝেছে? বিজেপি বুঝেছে। সেই কারণেই তো বিজেপির মন্ত্রী শান্তিরা গিয়ে হাজির হয়েছে, সিএএ ক্যাম্প করছে। এসআইআর এর নাম বাদ চলে যাবে, ভাই আমি কিন্তু আছি, তখন একটা খ্যাপলা জাল ফেলবো, তোমায় তুলে নিয়ে এসে আমার ঘরে বসিয়ে দেবো, তুমি আমার অনুগৃহীত থেকো, আমার প্রতি লয়াল থেকো, তোমাকে ঠেলে লাথি মেরে জলে ফেলে দেবো, তুমি সারতে পারবে না, মরে যাবে ভাব, আবার টেনে নিয়ে আসবো, আমি মহান, আমি বিজেপি। এই গোছের যে মনোভাবটা করা হচ্ছে, এইটা কখনোই মেনে নেওয়া যায় না। বিজেপির একটা পলিটিক্যাল প্রজেক্ট করা হচ্ছে। যদি শুধু এমনটা হতো, আমি তার সঙ্গে একমত নই, যদি শুধু এমনটা হতো যে মুসলমান অত অনুপ্রবেশকারী, হিন্দু তো অনুপ্রবেশকারী না 2024, তাহলে মুসলমান অনুপ্রবেশকারীদের বাদ দেওয়ার জন্য আমি করছি, তা যদি হতো, জওহরদা নিশ্চয়ই একমত হবেন, তাহলে এই সমস্ত লোকের এনুমারেশন ফর্মের দরকারটা কি ছিল? তাহলে যাদের ম্যাচ হলো না, শুধু মুসলমান লোকগুলোকে একটা করে ফর্ম দিয়ে দিলেই হতো, বোঝা যেত, কাজটা অনেক সহজ হতো। কিন্তু ওরা জানে এটা গল্পটা আসলে গরিব মানুষের বিরুদ্ধে বিজেপির যুদ্ধ ঘোষণার অংশ, এবং সেই কারণেই এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কোনো বিকল্প নেই। ধরুন আপনি আমরা সবাই 5 বার 7 বার 10 বার ভোট দিয়েছি, 24-এ দিয়েছি, 21-এ দিয়েছি, তার আগে দিয়েছি, এই সব ভোটগুলো ফালতু, শুধু 2002। বাকি ভোটগুলো, আজকে আমাদের নির্বাচন কমিশনে যে মিটিং ছিল, আমরা প্রস্তাব করেছি যে 2002-এর সঙ্গে যদি নির্ভুল ভোটার করতে হয়, কেউ আপত্তি করেনি, সবাই হ্যাঁ বলেছে, পরে কে কী করবে আমি জানি না, মৃত মানুষ ইত্যাদি বাদ দিতে হবে। আর মৃত মানুষ বাদ দেওয়ার তো কোনো প্রবলেম নেই। আমি একটা গ্রামের লোক বসাই, যাদবপুর 150, একটা স্যাম্পল, গত এই 1 বছরে কোন ওই কি বলে পিনকোড অনুযায়ী দাস টাইটেল কজন মারা গেছে, ঘোষ টাইটেল কজন মারা গেছে, কোন পিনকোডে, এই তালিকা তো আমার কাছেই আছে, নেটে অ্যাভেলেবেল। নির্বাচন কমিশন কেন সেটাকে ব্যবহার করতে পারছে না? রাজ্য সরকার কেন সেটার ব্যবস্থা নিচ্ছে না? ফলে আসলে আইডিয়াটা এটা নয় যে নির্ভুল ভোটার তালিকা করব, এবং সেই কারণে বরঞ্চ এটা দেখাই যাচ্ছে যে এই এমন একটা ব্যবস্থা করা হচ্ছে যেখানে অযোগ্যদের খুঁজে বার করার কাজ না, যোগ্যদের হেনস্থা করাটা কাজ, এবং সেই কারণে এটা মেনে নেওয়া যায় না। 11টা কার্ড, তার সঙ্গে 12 নম্বর আধার ওদের অনেক আপত্তি। আচ্ছা, আধার সব জায়গাতেই চলে, ব্যাংকে, ট্রেনে, প্লেনে টিকিট কাটতে, এখানে সেখানে সব জায়গায় যেটা অ্যালাউড, এখানে সেটা অ্যালাউড না। নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করেছিলাম, ওই 11-12 নম্বরে আধারের পাশে লেখা আছে এটা নাগরিকত্বের জন্য প্রযোজ্য নহে, ঠিক, বাকি 11টা নাগরিকত্বের জন্য প্রযোজ্য। তো প্রধানমন্ত্রীর সার্টিফিকেট, হোল পলিটিক্যাল সায়েন্সে MA অ্যালাউড, স্কুল সার্টিফিকেট তো অ্যালাউড। ওই যে কি বলে সেই বিদেশে কোন ইউনিভার্সিটি মুখ্যমন্ত্রী আমাদের ইস্ট জর্জিয়া, সেই সার্টিফিকেট অ্যালাউড। তাহলে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী তারা বেঠিক কাজ করে, ভুল অন্যায় বেআইনি কাজ করবেন, আর গরিব লোক খালের পাড়ে থাকে তাকে আমি হেনস্থা করব, এই জিনিস কখনো মেনে নেওয়া যায় না। আমি সেই কারণে কথাটা না বাড়িয়ে গুটিয়ে আনছি এইভাবেই। দেখুন, আজকে আমরা যে মিটিংটা হয়েছে, কার্যত সেক্ষেত্রে যেটা সহমত হয়েছে, অন্তত অ্যাপারেন্টলি, যে 2002-এর পর 7, 11, 17, 22 ইত্যাদি এই ভোটার লিস্টগুলোকে কাউন্ট করা হোক। আমি বলবো আমাদের গোটা স্টেট আমাদের একমত হওয়া উচিত, আমরা নির্ভুল ভোটার লিস্ট চাই, মানুষের উপর হেনস্থা নয়। এবং সেই কারণে
আমি আপনাদের মারফত জানাতে পারি, যে কোনো মানুষ যদি অসুবিধা বোধ করেন আমাদের কাছে, পার্টি ছোট হোক আর মাঝারি হোক, এই সমস্ত ভোটার লিস্ট থাকবে। যে অসুবিধা বোধ করবেন আমাদের পার্টি দপ্তরে আমরা কার্যত তার জন্য একটা অধিকার রক্ষা ভোটার তার আমরা ক্যাম্প করব, পার্টি দপ্তরে, বাইরে না, রাস্তায় না, বিজেপির মতন না। এবং বলবো যে যারা কাজ দিতে পারে না, যারা শিক্ষা দিতে পারে না, যারা নিরাপত্তা দিতে পারে না, ভাত দেবার কেউ না, তুমি কিল মারার গোসাই, একটা ভোটার লিস্ট গণতন্ত্র মানে আমার অধিকার, মানে আমার অস্তিত্ব, মানে আমার শক্তি, তাকে তুমি কেড়ে নেবে, এই জিনিস কখনো চলে না। আমার শেষ কথা হচ্ছে, দেখুন আমি উদ্বাস্তু পরিবারের সন্তান, আমি গ্রামে থাকি, কৃষিজীবী পরিবারকে দেখি, তাদের কাছে দুনিয়ার কাগজ এই যদি খুঁজে বেড়াই কি দাঁড়াবে? তারা জানে কে মৃত, তাদের নাম বাদ দেওয়া যাচ্ছে না, অথচ যে জীবিত সবাই জানে তাকে খোঁজাখুঁজি মারা হচ্ছে। এটা কখনো চলতে পারে না। সবাই আসুন একমত হই, মৃত মানুষের নাম বাদ, ডাবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি বাদ, যারা নো ট্রেস বাদ, যোগ্য যারা তাদেরকে হেনস্থা করা যাবে না, 18 বছর বয়সের যারা তাদের ভোটার লিস্টে নাম যুক্ত করতে হবে, এটাই আমাদের মনোভাব হওয়া উচিত। মুচলেকা দেওয়া সাভারকারের পার্টির কাছে বাংলার মানুষ তারা তাদের গণতান্ত্রিক বোধ অথবা দেশপ্রেম বিকিয়ে দিতে রাজি না, এটা খেয়াল রেখে সবাইকে চলতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ সুজনদা। দেখুন, আমার খুব কৌতূহল ছিল যে সুজনদা আজকে কি বলবেন, তার কারণ একদিকে কেরলের মুখ্যমন্ত্রী এই এখন থেকে 2.5 ঘন্টা আগে একেবারে ঘোষণা করেছেন যে গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী হচ্ছে এসআইআর, সুতরাং ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক দিয়েছেন। সেই ঐক্যবদ্ধ প্রতিরোধে ইন্ডিয়া জোটের সমস্ত দল, তৃণমূল, সিপিএম আর সবাই আসবেন কিনা আমার জানা নেই। আবার অন্যদিকে সুজন চক্রবর্তী একাধিকবার, আমি তো ক্যামেরায় অন্তত 2-3 বার দেখেছি, গত শুক্রবার সুজনদা একেবারে নথি দিয়ে একটা সাংবাদিক সম্মেলন করেছেন, তাতে সুজন চক্রবর্তী দেখিয়েছেন যে যাদবপুরে বুথ আছে 347টা, প্রত্যেকটা বুথে অন্তত 50 জন করে এই ভুয়ো ভোটারের নাম ঢুকে আছে। সেই সব মিলিয়ে সুজনদারই দেয়া হিসেব সেই সংখ্যাটা প্রায় 17,350-র মতো। আমার বক্তব্য যে আমি বলছি এটা নির্ভুল হবে কি করে, সেই উপায়টা কোথায় আছে? নিঃসন্দেহে ভুয়ো ভোটার, মৃত ভোটারের কথা সুজনদা বললেন, কিন্তু অনুপ্রবেশকারীদের কথা, মানে আমি বলছি শুধু তো বাল্মীকি আবাসন নয়, বাল্মীকি আবাসন যেরকম দুধ এবং জল আলাদা করতে হবে, সেরকম গুলশন কলোনির দুধ এবং জলও তো আলাদা করতে হবে, সর্বোচ্চ আলাদা করতে হবে, আই এগ্রি। কিন্তু আমি সুজনদাকে এইখানে মনে করিয়ে দেব যে সংবাদপত্র সাক্ষী যে 2002 সালে যখন শেষবার এসআইআর হয়েছিল আমাদের এই রাজ্যে, তখন শাসক সিপিএম তার বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনে তো নামেইনি, বরঞ্চ সহযোগিতা করেছিল। এই হচ্ছে 5ই জানুয়ারি আনন্দবাজার পত্রিকা, তৎকালীন সিপিএমের রাজ্য সম্পাদক অনিল বিশ্বাস একেবারে স্পষ্ট বলেছিলেন, ওই খসড়া তালিকা যেটা বেরিয়েছিল 69 লক্ষ ভোটার বাদ গেছিল, অনিল বিশ্বাস বলেছিলেন এটা মোটেই বড় কোনো ব্যাপার না, অস্বাভাবিক ব্যাপার তো নয়। তৎকালীন রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার সব্যসাচী সেনের সঙ্গে সরকার হিসেবে বামফ্রন্ট সরকার এবং শাসক দল হিসেবে সিপিএম সম্পূর্ণ সহযোগিতা করেছিল।